সন্ধ্যা। ক্যানভাসের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা আমাদের মধ্যে বিখ্যাত ফটো আর্টিস্ট শ্রী আশিস সুর স্যারকে পেয়েছি। ক্যানভাসের তরফ থেকে আমরা স্যারকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। ভারতবর্ষের শ্রেষ্ঠ ল্যান্ডস্কেপ ফটোগ্রাফারের মধ্যে আশিস সুর অন্যতম। ওনার কর্মজীবন শুরু হয় 1983 সালে। ল পাশ করে হিন্দুস্তান লিভারে উনি জয়েন করেন। এরপর 1986-তে WBCS পরীক্ষা দিয়ে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সেল ট্যাক্স ডিপার্টমেন্টে জয়েন করেন এবং দীর্ঘ কর্মজীবন শেষ করেন 2018 সালে অ্যাডিশনাল কমিশনার হিসাবে। এর সাথে সমান্তরালভাবে উনি ফটোগ্রাফি চর্চাও করে গেছেন। আশিস স্যারের ফটোগ্রাফির উপর ভালোবাসা দীর্ঘদিনের। উনি 1995 সালে ছায়াপথ থেকে ডিপ্লোমা শেষ করেন। তার ঠিক পরের বছর 1996 সালে উনি রয়্যাল ফটোগ্রাফি সোসাইটি ইউকে থেকে ARPS সম্মান অর্জন করেন। ইতিহাস সম্মান অর্জন করেন 2006 সালে। FIP প্রাপ্ত FFIP সম্মান অর্জন করেন 2007 সালে। অনারেবল PESDSPCO GPA PES GSPC পান 2020 সালে। আশিস স্যারের ফটোগ্রাফিতে কয়েকটি ধারায় ছবি করার আগ্রহ থাকলেও ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি ওনার ভালোবাসা এবং ভালো লাগার জায়গা। ক্যামেরার সাহায্যে ছবিতে ক্রিয়েটিভিটি আনাই ওনার কাজের ধারা এবং সেই ধারা উনি এখনো বজায় রেখে চলেছেন। 2019 সালে ফেব্রুয়ারিতে গগনেন্দ্র প্রদর্শনীশালায় ওনার প্রথম সোলো এক্সিবিশন প্রদর্শিত হয়। ফটোগ্রাফি সহজ পাঠ নামে বাংলায় লেখা ফটোগ্রাফি বেসিক বই উনি লিখেছেন এবং প্রকাশনাও উনি করেছেন। পৃথিবীর প্রায় 70টি দেশে ওনার ছবি প্রদর্শিত হয়েছে। প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছেন। অনেক দেশে ওনার ছবি সংরক্ষিত করেও রাখা হয়েছে। আসুন আমরা ওনাকে ওনার এই সারা জীবনের নিরলস সাধনার জন্য অভিনন্দন জানাই। অভিনন্দন স্যার। আচ্ছা স্যারকে স্ক্রিন ছেড়ে দেওয়ার আগে আপনাদের কাছে আমার কিছু অনুরোধ আছে। সেটা হলো আপনারা আপনাদের ভিডিও আর অডিও অপশনটা প্লিজ বন্ধ করুন। আর কেউ স্ক্রিন প্রেজেন্ট করবেন না, প্লিজ কেউ স্ক্রিন প্রেজেন্ট করবেন না। আর আপনাদের যা জিজ্ঞাসা তা স্যারের প্রেজেন্টেশনের পর চ্যাট বক্সে দেবেন, উনি তার উত্তর দিয়ে দেবেন। আমরা স্যারকে ওয়েলকাম জানাই। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ। হ্যাঁ এখন শুরু করব কি? হ্যাঁ হ্যাঁ শুরু করুন স্যার, শুরু করুন। হ্যাঁ শুরু করুন স্যার, শুরু করুন। আচ্ছা ঠিক। নমস্কার, শুভ সন্ধ্যা। সবার প্রথমে আমি ক্যানভাসকে এরকম একটা উদ্যোগের জন্য ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। আজকের এই কোভিড-19 পরিস্থিতিতে আমরা সবাই গৃহবন্দী। এর মধ্যে এই ক্যানভাসের এই ধরনের অনলাইন ওয়েবিনার যে প্রোগ্রামগুলো করেছে ফটোগ্রাফির ওপরে, এটা শুধু আজকের ইভেন্ট না, এটা নিয়ে বেশ 7-10 দিন কাটানো গেল। এটা একটা ফ্রেশ ইয়ার আমাদের সবার কাছে। আমরা এটাকে সবাই এটাকে কৃতজ্ঞতার জানাই, কৃতজ্ঞতার চিত্তে আমরা এটাকে গ্রহণ করি। এবং আজকে যারা আপনারা সবাই আছেন, উপস্থিত হয়েছেন সময় নিয়ে, সময় করে, আপনাদেরও আমি অভিনন্দন জানাই। আমি আশিস সুর। আমি ল্যান্ডস্কেপটা একটু ভালোবাসি আর কি, বেশি করা হয়, বেশি করি। তো আমি আজকে ল্যান্ডস্কেপ নিয়ে কিছু ছবি দেখাবো। আমার প্রোগ্রামটা বলে দিই। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মোটামুটি এখানে 24-25 বছরের ছবি আছে। অবশ্যই সেটা ফিল্ম ক্যামেরা, অ্যানালগ ক্যামেরার ছবি স্বাভাবিকভাবেই, এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফিল্মেই তোলা। পরবর্তীকালে ডিজিটাল সিস্টেমেও যেতে হয়েছে, গেছি, ডিজিটালের ছবি আছে। কালারের ছবিগুলো আমি দুটো সেকশন আলাদা করেছি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যান্ড কালার। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গুলো বেশিরভাগই আপনার ফিল্মের ছবি,
ফিল্ম ক্যামেরার ছবি, আর কালারগুলো আমি কালারটা তোলা শুরু করেছি বছর এই ডিজিটাল কেনার পর, অর্থাৎ ৩-৪ বছর ধরে। তো সেগুলো কালারগুলো সবই আছে আপনার ডিজিটালের ছবি। আর কিছু ফটোগ্রাফি নিয়ে, কিছু ল্যান্ডস্কেপ নিয়ে, ল্যান্ডস্কেপের বিভিন্ন দিক থাকে, বহু কিছু বলার থাকে। আমার একটু চিন্তাই হচ্ছে যে আমি বলতে শুরু করলে থামাবো কিভাবে নিজেকে, কারণ ল্যান্ডস্কেপ একটা ভাস্ট সাবজেক্ট, এটা বলাটাও কিন্তু অনেক বিশাল। তবু আমাদের কনস্ট্রেইন্ট হচ্ছে সময়, তো সেইটা আমি মাথায় রেখে আমি কিছু এটাকে গেঁথেছি, আমি প্রেজেন্ট করব। আপনারা দেখুন, আশা করি ভালো লাগবে। তারপরে যা আপনাদের প্রশ্ন আসবে, কিছু জানবার থাকলে আমি যেটুকু জেনেছি তার মধ্যে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমি ল্যান্ডস্কেপ আজকে সাবজেক্ট আমাদের, কিন্তু আমি প্রথমে হোয়াট ইজ ফটোগ্রাফি নিয়ে 2-4টে কথা বলতে চাই। কারণ ল্যান্ডস্কেপ হলো ফটোগ্রাফির যে পপুলার যে কটা ধারা আছে, অর্থাৎ পোর্ট্রেটের আবার দুটো ভাগ থাকে। বর্তমানে স্ট্রিট ফটোগ্রাফি খুব লাইমলাইটে এসছে, ক্যান্ডিড ফটোগ্রাফি, আর ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি, স্টিল লাইফ অনেকটা কমে গেছে ইত্যাদি। এগুলো মোটামুটি 4-5টা আইটেমের মধ্যে আমরা থাকি। আর ক্রিয়েটিভ, এখন ডিজিটাল সিস্টেমে ক্রিয়েটিভ একটা সেকশন ডেভেলপড হয়েছে, আগেও ছিল, কিন্তু এখন ক্রিয়েটিভ ইটসেলফ একটা বড় জায়গা নিয়ে নিয়েছে, ঠিকই আছে। তো আমি এই ফটোগ্রাফির অন্যতম জনপ্রিয় ধারাটা অর্থাৎ ল্যান্ডস্কেপ নিয়ে কিছু বলার আগে আমি ফটোগ্রাফি সম্বন্ধে 2-4টে কথা বলবো। এই কারণে এই ফটোগ্রাফির আলোচনা করতে করতেই আমি ল্যান্ডস্কেপের পরিসীমাটাকে আমি বেঁধে নিতে চাই। কারণ ল্যান্ডস্কেপ একটা বিশাল বস্তু, মানে যে কোনো ছবি ল্যান্ডস্কেপের মধ্যে ঢোকানো যায়, তাহলে পুরো বিষয়টা বলতে গেলে একটু সমস্যা হবে। হোয়াট ইজ ফটোগ্রাফি? দেখুন, ফটোগ্রাফি ইজ দ্য আর্ট অফ স্টোরি টেলিং উইদাউট ওয়ার্ডস। আবার স্যার নতুন করে করতে হবে। কোথায়? আচ্ছা দেখছি, দাঁড়া। না আছে না করতে হবে। হ্যাঁ ঠিক আছে, আমি ফুল স্ক্রিন করে দিন, ওটা ফুল স্ক্রিন করতে হবে। হ্যাঁ এসছে তো, আমি করেছি আবার, দেখুন। না আসছে না। এরা যে মাঝখানে কি করেন, বারবার বারণ করি আপনারা, আরেকবার প্রেজেন্ট করুন স্যার। করছি। কিসের স্ক্রিনটাকে প্রেজেন্ট করুন? হ্যাঁ এবার ঠিক আছে স্যার। হ্যাঁ তাহলে আমি শুরু করি। হ্যাঁ হ্যালো, শুরু করব? আচ্ছা, শুরু করুন স্যার। আমি ফটোগ্রাফি যেখানে ছিলাম, ফটোগ্রাফি শব্দটাকে একটু ভেঙে দেখতে চাই। প্রথমে ফটো মানে লাইট, আমরা সবাই জানি। গ্রাফি মানে অঙ্কন, আঁকা। তার মানে এখানে আলোর সাহায্যে আঁকার একটা ব্যাপার এসে যাচ্ছে। অর্থাৎ এটাকে আরেকটু স্পষ্ট করলে আমরা বলতে পারি যে আলো ছাড়া তো দেখা যায় না, আলো ছাড়া ফটোগ্রাফি হয় না। কিন্তু সব ছবি কিন্তু ফটোগ্রাফির মধ্যে আওতায় আসবে না। গ্রাফি এটা যখন একটু আর্টিস্টিক হবে, শিল্প সত্তায় সমৃদ্ধ হবে, তখনই কিন্তু এটা আমাদের ফটোগ্রাফির সাবজেক্ট হবে। তো সেই জন্য প্রথম লাইনটাই আছে, ফটোগ্রাফি ইজ দ্য আর্ট অফ স্টোরি টেলিং। এটা একটা গল্প বলা। আমরা জানি গল্পের বই, অনেক লেখা, অনেক শব্দ, অনেক অক্ষর এসব থাকে। একটা বই, সে তো শেষে কিছু একটা বলে, পরিণতিতে তো সে কিছু একটা মেসেজ দেয়। তাহলে পুরো বইটা পড়ে আমি যা মেসেজ পাবো, আমি কিন্তু একটা ছবি দিয়ে সেই মেসেজটাকে কনভে করতে পারি। সেটা আমাদের মাথায় রাখতে হবে, আমাদের উদ্দেশ্য হতে হবে। এবার স্টোরি টেলিং করলাম, যাতে কোনো ভাষা নেই, শব্দ নেই, অক্ষর নেই, উইদাউট ওয়ার্ডস।
কি দিয়ে করবো তাহলে আমি স্টোরি টেলিংটা? শুধুমাত্র আলোর খেলা আর কম্পোজিশন দিয়ে। পরবর্তীকালে আমি ডিটেলসে যাব। নেক্সট, ডু নট টেক এ ফটো জাস্ট উইথ ইউর আইস। মানে আমরা যাই দেখবো, ছবিটা নেব, নিলাম, রেকর্ড শট, ঠিক আছে, কিন্তু ল্যান্ডস্কেপে এটাকে কনভার্ট করতে গেলে আমাদের ওই ছবিটা তুলতে হবে অভিজ্ঞতা, আবেগ, কল্পনা এবং হৃদয় বত্তা দিয়ে। আমাদের প্রত্যেকেরই মানসিকতা একটু পাল্টা থাকবেই, সবই আমাদের আবেগ, কল্পনা, দেখা, ভাবনা এগুলো একটু আলাদা হবেই। খুব বেশি আলাদা হয় না, একটু আলাদা হয় আমাদের। তো সেইগুলোকে মিশিয়ে, সেগুলোকে রেখে আমাকে ছবিটা কিন্তু করতে হবে, তবে একটা সাকসেসফুল ছবি হয়। ইট ইজ এ ওয়ে অফ সিইং দ্য ওয়ার্ল্ড। ফটোগ্রাফি কিন্তু শুধু ক্যামেরা বা মোবাইল দিয়ে একটা শট নেওয়া নয়। আমরা ছবি তুলতে গিয়ে পৃথিবীর অনেক কিছু দেখে ফেলার সুযোগ থাকে। অন্তত আমার ক্ষেত্রে তাই হয়েছে। আমার এক একটা ছবি নিয়ে এক একটা গল্প, এক একটা দর্শন আমার বলা যেতে পারে, আমি বলতে পারি। এরকম আমার সব অভিজ্ঞতা হয়েছে। এনিওয়ে, সেটা আরেকদিন। ইট ইজ এ ওয়ে অফ সিইং দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ক্যাপচারিং ইট উইথ দ্য লাইট অফ ইউর ইনার সেলফ। ক্যামেরাটা হচ্ছে শুধু যন্ত্র, যেটা দিয়ে আমি রেজিস্টার করি, রেকর্ড করি। ছবিটা ফ্রেম করা, সাজানো, ধরা, আমি এই জায়গাটা তুলবো, ওই জায়গাটা তুলবো না, এই জিনিসটাকে বাদ দেবো, পুরোটা কিন্তু আপনার ইনার সেল, ভেতরের সত্তা, ভেতরের বোধ, সেইটা দিয়ে আমরা ঠিক করতে হবে। এটা যে কোনো ফটোগ্রাফি, ভালো ছবি তোলার জন্য এটা প্রি কন্ডিশন। ফটোগ্রাফি ইজ বোথ নাউন অ্যান্ড ভার্ব। মানে ফটোগ্রাফির দুটো দিক, দুটো এন্ড থাকবে। আমি শুধু ছবিটা তুললাম আর আমি ঘরের মধ্যে রেখে দিলাম, এটা আমার স্যাটিসফ্যাকশন। কিন্তু ফটোগ্রাফি ডিমান্ডই হচ্ছে এটা জনগণের কাছে তুলে ধরা। সেই হিসেবে যখন আমার দেয়ালে, বাড়ির দেয়ালে বা এক্সিবিশন হলে হ্যাং করে ছবিটা, তখন সেটা নাউন। এবার যিনি দেখেন, ভিউয়ার, এবং যিনি তোলেন, ফটোগ্রাফার, তাদের কাছে এটা ভার্ব। সুতরাং এই দুটো এন্ড, মানে আমি ছবি যা হোক একটা তুললাম আর লোকে দেখে ভালো বললো না, খারাপ বললো, সেটা আমাকে হার্ট করবে, আমার খারাপ লাগবে। তো সেই হিসেবে এটাও একটা সত্তা, এটাও একটা প্রয়োজন, এটাও একটা ডিমান্ড। হ্যাঁ, এবার দেখুন, এই স্লাইডে 5টা ছবি আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই আছে, কারণ এটা সেই যুগের, যে যুগে শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল। অর্থাৎ এখানে 100 বছর, 80 বছর, 70 বছর, 60 বছর আগের ছবি আছে। তখন ক্যামেরার কাছ থেকে সাহায্য পাওয়া যেত খুব সামান্য, বড় বড় সাইজের ক্যামেরা হতো। কিন্তু এই ছবিগুলো দিয়ে আমি যেটা বলতে চেয়েছি, তখন এরাই তো গ্রামারটাকে নির্ধারণ করেন, পূর্বসূরীরা। তো এই যে ছবির ছন্দগুলো, রাস্তার ছবি আছে, নদীর ছবি আছে, আঁকাবাঁকা নদীর চলার পথ আছে, পাহাড়ের গ্রেডেশন আছে, তাতে লাইটের খেলা, ফগের উপরে লাইট পড়েছে, এগুলো 70, 80, 100 বছর আগের ছবি। কিন্তু আজও আমাদের টানে কেন? এটাকে শিল্প সত্তায়, শিল্পকলায় সমৃদ্ধ করে ছবিটা তুলেছেন। এবং শুধু তাই নয়, 70, 80 বছর আগেও ফটোগ্রাফিকে আলাদা শিল্পের মাধ্যম বলে পৃথিবী স্বীকৃতি দিতে রাজি ছিল না। অন্যান্য শিল্পের যে অন্যান্য মাধ্যম, বুঝতেই পারছেন, তো কাছাকাছি যে মাধ্যমগুলো, তারা এর বিরুদ্ধে ছিল, যেহেতু যন্ত্রের সাহায্যে কাজটা করা হয়। তো এই পূর্বসূরীরা বিভিন্ন ধরনের ছবি, শিল্প সত্তায় ভীষণ সমৃদ্ধ এই ছবিগুলো তুলে তাদের সঙ্গে লড়াই করে ফটোগ্রাফিকে আলাদা একটা শিল্পের ধারা হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে অগ্রণী ছিলেন, এবং তাদের জন্যই আজকে ফটোগ্রাফি একটা আলাদা ধারা। এবার দেখি ল্যান্ডস্কেপ ফটোগ্রাফিতে যাই। হোয়াট ইজ ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি? ঘরের বাইরে বেরোলেই যা দেখবো সবই এর অধীন, সবই ল্যান্ডস্কেপ ফটোগ্রাফির বিষয়বস্তু হতে পারে। যদিও ল্যান্ডস্কেপ শব্দটা শুনলেই আমাদের কাছে নেচার ব্যাপারটাই বেশি মাথায় খেলে, নেচার, প্রকৃতি ব্যাপারটাই বেশি খেলে। এবং
মোটামুটি ভাবে 70% ছবি, ল্যান্ডস্কেপ যত ছবি তোলা হয় পৃথিবীতে, তার 70-75% ছবি কিন্তু নেচার ওরিয়েন্টেড। নেচার ওরিয়েন্টেড মানে যা নেচারে আছে, তাতে ম্যান বা ম্যান মেড এলিমেন্টের উপস্থিতি যদি ইনসিগনিফিকেন্ট সাইজে থাকে, ফর্মে থাকে, তাহলেও সেটা আমরা ল্যান্ডস্কেপ বলেই, নেচার ল্যান্ডস্কেপ বলেই গণ্য করব। পরবর্তীকালে কি হয়, শহরায়ন হয়েছে, নগরায়ন হয়েছে, আধুনিক যুগের যেগুলো ফিচার সেগুলো হাই রাইজ, রাস্তাঘাট, ব্রিজ, সেতু, গাড়ি, যানবাহন, ঘরের থেকে বেরোলেই, এটা আউটডোর অ্যাফেয়ার, ঘরের থেকে বেরোলেই সব ল্যান্ডস্কেপ। এবার আমরা আমাদের পছন্দ অনুযায়ী ল্যান্ডস্কেপ তুলতে সেই কষ্ট করে, খরচা করে, সময় দিয়ে, পরিশ্রম করে লাদাখ যাই, স্পিতি যাই, আরো অন্যান্য জায়গা আছে সেসব জায়গায় যাই, কারণ আমাদের ওই দৃশ্যটাই ভালো লাগে, ওটাকেই আমরা ধরতে চাই। কিন্তু কলকাতা শহরেও ল্যান্ডস্কেপ হয়, আমরা দেখি, ফেসবুকে প্রায় দেখি, ব্রিগেডে সিজনে বেশিরভাগটাই ওই শীতকালে ফগের মধ্যে দিয়ে ঘোরা টোরা এসব নিয়েও ভালো ভালো ল্যান্ডস্কেপ হয়। তো ল্যান্ডস্কেপ হচ্ছে 100% আউটডোর অ্যাফেয়ার। এ ঘরে হয় না। ঘরে কি কি ছবি হয়? পোর্ট্রেট হয়, ইনডোর পোর্ট্রেট হয়, ফিগার স্টাডি হয়, স্টিল লাইফ, টেবিল টপ করা যায়। আর সব ছবি কিন্তু ঘরের বাইরে করতে হয়। এবার একটু দেখে নিই ল্যান্ডস্কেপ ফটোগ্রাফিকে কত রকম ভাগে ভাগ করা যেতে পারে। নেচার ল্যান্ডস্কেপ বলে দিয়েছি, আর বলার দরকার নেই। অ্যাবস্ট্রাক্ট ল্যান্ডস্কেপ, এটা সম্বন্ধে একটু বলি। সাধারণত নেচার ল্যান্ডস্কেপে বা ওপেন ল্যান্ডস্কেপে আমাদের সামনের দিকে একটা লিডিং লাইন, সেটা রাস্তা হতে পারে, জলের ধারা হতে পারে, আঁকাবাঁকা নদী হতে পারে, পাথরের সারি হতে পারে, এরকম রেখে তারপরে শেষের দিকে আকাশ সহ পাহাড় মিলিয়ে যাচ্ছে আকাশে, এরকম একটা সিনারিকে আমরা মোটামুটি ওপেন ল্যান্ডস্কেপ বলি বা নেচার ল্যান্ডস্কেপ বলি। অ্যাবস্ট্রাক্ট ল্যান্ডস্কেপ হচ্ছে এর উল্টোটা, অর্থাৎ ওই পাহাড়ের গায়ে বা চাষের জমিতে যদি কোনো বিশেষ ফিচার, ক্যারেক্টার, টেক্সচার, কালার, ফরমেশন এগুলো পাই, শুধু সেটুকুকে তুলে ধরাটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ল্যান্ডস্কেপের উদ্দেশ্য। খুব বেশি ডিটেলসে যাওয়ার সময় নেই, আমি এভাবেই বললাম। আর্কিটেকচারাল ল্যান্ডস্কেপ মোটামুটি শহরের ল্যান্ডস্কেপ, সিটি ল্যান্ডস্কেপের সঙ্গে ভীষণভাবে কাছাকাছি থাকে, এটা বোঝা যায়। এরিয়াল ল্যান্ডস্কেপ 90 ডিগ্রি ওপর থেকে যত ছবি নেব সব 90 ডিগ্রি, মানে ভার্টিক্যাল, ফ্লাইট থেকে বা এখন ড্রোন এসছে, বা এভারেস্টের চূড়ায় গিয়ে যদি নিচের ছবি নিতে পারি, এগুলো হচ্ছে এরিয়াল ল্যান্ডস্কেপ। তো মোটামুটি ডিফেন্স, সিকিউরিটি পারপাসেই এই ধরনের ছবিটা বেশি হয়। তবে ফ্লাইটে যাওয়ার সময়ও ওই জানালা দিয়ে কিন্তু আমি চেষ্টা করেছি এবং হয়েছে, ছবি করা যায়। এরিয়াল ল্যান্ডস্কেপ ফ্লাইট দিয়েও করা যায়, অনেক উঁচুতে থাকে, 30,000-35,000 ফুট থাকে, তোলা যায়। এরপরে আসছি ইমপ্রেশনিস্টিক ল্যান্ডস্কেপ। এইটা একটু বুঝবার আছে। নেচার বেসড, নেচারের ছবিটা আমার রয়েছে, তার সঙ্গে আমি কিছু কল্পনা, আমার ভাবনা যুক্ত করে ছবিটাকে কমপ্লিট করলাম। একটাই ছবি হলো, একটা ছবিতে কনভার্ট করলাম। উদাহরণ দিলে খুব সহজ হবে বুঝতে, দুটো উদাহরণ দিচ্ছি। যেমন ধরুন পাহাড়ে একটা পায়ে চলার পথে ট্রেলের একটা ইমপ্রেশন আমরা পাচ্ছি, কিন্তু সেটা কিছু দূর গিয়ে আর নেই। তারপরে পাহাড়ের চূড়া, আকাশ, মেঘ, যাই হোক আছে। তো সেইখানে স্বাভাবিক প্রশ্ন আসে যে এই ট্রেলটা কোথায় গেল, কোথায় শেষ হলো, কেন শেষ হলো, লোকে কি ওই অবধি যায়? এবার যেখানে শেষ হলো তার থেকে একটু দূরে কল্পনা করুন আমি একটা বাড়ি বসিয়ে দিলাম, দুটো ফিগার, মানুষ বসিয়ে দিলাম। তাহলে গল্পটা, স্টোরিটা, আমাদের উদ্দেশ্য স্টোরি টেলিং, আমার গল্পটা কমপ্লিট হলো যে ওই ট্রেলটা এদের যাতায়াতের পথ এবং বাড়িটাতেই ওটা গিয়ে টার্মিনেট করে, বাড়িতেই শেষ হয় এবং বাড়িতে লোক থাকে, মানে মানুষ যায়, মানুষ থাকে, এটা মানুষের পদচিহ্ন এই ট্রেলটা। আরেকটা সি বিচ, সবচাইতে সমান জায়গা, নিচু জায়গা হলো সি বিচ। সি তো
বলছি না, সি বিচ বলছি। সি বিচে ভাটার পরে এই আমাদের তাজপুর, দীঘা, নিউ দীঘা, তালশেরি বা পুরী, যে কোনো সি বিচে ভাটা হয়ে যাওয়ার বেশ কিছুক্ষণ পরে অনেক ফরমেশন পাওয়া যায়, যেটা ভাটার সময় যখন জলটা নামে, বালিগুলো নামতে থাকে, তারপরে কোনো একটা জায়গায় বাধাপ্রাপ্ত হয়ে ফরমেশন হয়। প্রত্যেকটা ভাটার পরেই কিন্তু ফরমেশন কিছুটা হলো চেঞ্জড হয়, বদলে যায়। তার মধ্যে জল জমে, এগুলোকে আমরা পিক্টোরিয়ালি বা আর্টিস্টিক্যালি আমরা নিতে পারি। ধরে নিলাম আমি একটা সি বিচে নিয়েছি, তাতে আকাশও আছে কিছুটা। ছবিটা এখানে শেষ করলাম না। এই ছবিটায় আমি কি করলাম, গোল্ডেন পয়েন্টে একটা ল্যাডার মানে মই ভার্টিক্যালি আমি দিলাম, বসিয়ে দিলাম, আনলাম ভার্টিক্যালি। আর একটা বাচ্চা ছেলে ল্যাডারটা বেয়ে উঠছে, সেটাকেও আমি যুক্ত করলাম, বা ছবিটা ওইভাবেই ছিল, এনে আমি যুক্ত করলাম। তাহলে এই ছবিটা দেখলে যে কেউ কনক্লুশনে পৌঁছবে যে স্কাই ইজ দ্য লিমিট, এটার ক্যাপশন। সমান জায়গা, পৃথিবীর সবচাইতে নিচু জায়গা সি বিচ, সেখান থেকে আকাশে উঠছে। তাহলে কিসের দ্বারা বোঝানো গেল? ওই ল্যাডার এবং বাচ্চাটা, যেটা এমনি ল্যান্ডস্কেপে ছিল না। এই যে অতিরিক্ত কিছু এলিমেন্ট যুক্ত করে একটা ছবিতে কনভার্ট করা, কল্পনার ছবিতে কনভার্ট করা, এটা ইমপ্রেশনিস্টিক ল্যান্ডস্কেপ বিভাগে আসে। এবার নেচার বা ন্যাচারাল ল্যান্ডস্কেপ আমরা জানি সি, ডেজার্ট, ফরেস্ট, মাউন্টেন, এসব নিয়েই হয়। তো এগুলো তো আমরা ছবি দেখতে দেখতে আরো বলবো, আরো যাব। আচ্ছা, এবার আমরা একটু ছবি দেখব। ছবিটা সম্বন্ধে একটু বলি। যে আগেই বলেছি, মনোক্রোমের ছবি এবং ফিল্মের ছবি বেশি আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ল্যান্ডস্কেপে। এটা স্পিতির ছবি, ভীষণ পপুলার জায়গা, বহু মানুষ যান বেড়াতে, প্রচুর যাচ্ছেন, বছর 7-10 ধরে দেখছি প্রচুর মানুষ বেড়াতে যাচ্ছেন, টুরিস্ট যাচ্ছেন। এটা আমার মোটামুটি 23-24 বছর আগের ছবি। স্পিতি নদী বয়ে চলেছে। এই যে ফরমেশন গুলো দেখছেন, এই ধরনের ফরমেশনের বেশ কটা ছবি আছে। এগুলো স্যান্ড রক, স্যান্ড, মাটি আর পাথর, ছোট ছোট বালি পাথর মিশে এগুলো তৈরি হয়। নেচার তৈরি করে, কোনো মানুষ এগুলো তৈরি করে না। প্রচন্ড গরম, প্রচন্ড ঠান্ডা, বরফ, হাওয়া, প্রচন্ড বেগে হাওয়া বয়, সব মিলিয়ে এই এক্সট্রিম ক্লাইমেট এই ধরনের ফরমেশন তৈরি করে। মজার কথা, 23-24 বছর আগে তোলা ছবিটা আমি 2 বছর আগে শেষ যাই এই অঞ্চলটায়, যে এখন ডিজিটাল ক্যামেরা, আরো ভালো ছবি তুলতে পারবো, যাই এই ছবিটা আবার তুলি। গেছিলাম 2 বছর আগে। এই ফরমেশনের এই অংশটা নেই, এই আসল জায়গাটাই নেই। নেচারই এটাকে শেষ করেছে, ভেঙে দিয়েছে, নষ্ট করেছে। মানুষ করে না, কারণ এখানে মানুষ ভীষণ কম। মানুষ 20-30 কিলোমিটার যাওয়ার পরে একটা লোক দেখা যেতেও পারে, নাও যেতে পারে। তো যাই হোক, এটা আমার প্রথম দিককার ছবি। এটা স্পিতিরই ছবি, মুদ ভিলেজ। আপনারা অনেকেই গেছেন, স্পিতি এখন ভীষণ পপুলার জায়গা, আমার ভীষণ প্রিয় জায়গা। আমি এ পর্যন্ত মাত্র 7 বার গেছি, প্রতি বছর যেতে চাই, হয়ে ওঠে না। একটা জলের ধারাকে কার্ভেচার ফর্মে একটা গোল্ডেন পয়েন্টে আছে, এটা ইনলেটও হতে পারে, আউটলেটও হতে পারে, যেভাবেই হোক ছবির মধ্যে ঢুকিয়ে নিচ্ছে। যেভাবে আমি একটা আমার ব্যক্তিগত মতামত দিই, আমি ছবিকে যেভাবে দেখি সেভাবে ধরি এবং সেভাবেই প্রেজেন্ট করি। মানে ছবি তোলার পরবর্তীকালে খুব বেশি এটাকে আমি এডিটিং এর পর্যায়ে নিয়ে যাই না, আমি ওইভাবেই রাখি, তাতে যা হয় হবে। এটা সিন্ধু নদী, লাদাখের ছবি, কারণ সিন্ধু লাদাখ ছাড়া নেই। লাদাখের ছবি। আমরা লাদাখ বেড়াতে যাই, খুব আনন্দে যাই,
স্বর্গের সৌন্দর্য পাওয়া যায়। লাদাখিরা যখন বেড়ায় লাদাখের মধ্যে, তখন তারা তারা চ্যাংথাং ভ্যালিতে যায়। লাদাখেরই একটা অংশ চ্যাংথাং ভ্যালি। এটা চ্যাংথাং ভ্যালির ছবি, নিয়মা অঞ্চল। তো এই ছবিটা সকালবেলা ব্যাকলাইট। হ্যাঁ, আরেকটা কথা বলি, আমার একটু প্রবণতাই হলো ব্যাকলাইটে ছবি তোলা। আমি সব ছবি আমার ব্যাকলাইটের, তো ফলে একটু কালো ব্যাপারটা বেশি থাকে ছবিতে, এবং আমি ওটাকেই দেখেছি, ওইভাবেই আমি দেখেছি রেখেছি। লাদাখের ছবি 2000 সালে আমি প্রথম লাদাখ যাই, কার্গিল 99, পরের বছর থেকে আমি পরপর 4 বার যাই। এই ছবিটা 2000 সালে পেয়েছিলাম, কিন্তু তারপরে আমি আরো এই অঞ্চলে 3-4 বার গেছি, কিন্তু এই ছবিটা পাইনি। হাওয়াতে বালি এসে গাছগুলোকে ঢেকে দেয়, তাহলে তো হাওয়া এসে ছড়িয়েও দেবে। আমি জানি না কি হয়েছে, কিন্তু তারপরে আরো 3 বার গিয়েও আমি এই ছবিটার দ্বিতীয়বার পাইনি। সকালের ছবি, ব্যাকলাইটের ছবি, এবং প্রত্যেকটা ঘাস গাছে দেখুন হাইলাইট আছে, অর্থাৎ ব্যাকলাইটে এই এফেক্টটা পাওয়া যায়। আমার দিকে, ক্যামেরার দিকে শ্যাডো থাকবে, তাতে ডেপথটা বাড়ে ছবি। ক্যানিং এর ছবি অনেক দিন, প্রায় ওরকম 20-22 বছর আগের ছবি। মিন চিংড়ি মাছের চারা ধরে। এই ক্যানিং, বর্তমানে ক্যানিং এ যারা যান, বা এখন দেখছি ক্যানিং এ কিছু প্রজেক্ট প্রোগ্রাম হয়, সেই ধরনের নয়, তখন ছিল না, ক্যানিং এ এসব আসেনি। চিংড়ির বাচ্চা ধরে এখানে রাখে, একটু বড় করে আবার বিক্রি করে। অগাস্ট মাস ছিল, কাদা, এই নদীর জল, এখানকার মোহনার নদীর জল ভীষণ এঁটেল মাটি এবং ভীষণ কাদা, এঁটেল কাদা। ফলে আমি দাঁড়িয়ে রয়েছি, ভেকেন্ট লাগছে, কিছু নেই ছবিটার মধ্যে, কিন্তু বাদিক থেকে অনেক দূর থেকে দেখছি 2টো মেয়ে আসছে জল ভরে। তা আমি অপেক্ষা করলাম এই আমার পয়েন্টে, আমার আকাঙ্ক্ষিত পয়েন্টে যখন আসবে আমি ক্লিক করব। ক্লিক করি, নৌকাটা ছিলই, ব্যালেন্স করছে ছবিটাকে, আমার এইভাবে ফ্রেমটাকে নিয়েছি। হ্যাঁ, আপনারা অনেকেই গেছেন অমরনাথ যাবার পথে। চন্দন বাড়ি থেকে 2টো পথে যাওয়া যায় অমরনাথ, আমরা সবাই জানি, বালতাল এবং চন্দনবাড়ি। চন্দনবাড়ি থেকে হাঁটা শুরু হয়, বা ঘোড়াও যায়, ঘোড়াতেও যাওয়া যায়, আর দুলি তো আছেই। যাই হোক, প্রথমেই ধাক্কা। চন্দনবাড়ি থেকে প্রথম 2 কিলোমিটার হচ্ছে পিছু চড়াই। এই 2 কিলোমিটার উঠতেই মানে অবস্থা খারাপ হয়ে যায়। প্রথমেই শুধু 2 কিলোমিটার শুধু উঠেই যাব। যাই হোক, গেছি, পিঠে বোঝা রয়েছে। এই টপে উঠে একটু জিরোবার জন্য দাঁড়িয়েছি। দাঁড়াতে গিয়ে পেছনে তাকালাম, দেখি এই আলোর খেলা। শিখলাম, জানলাম, শুধু ভগবান না, ছবিও চারিদিকেই থাকে, সামনে পেছনে, ডান দিক বাদিক। দেখতে হবে, দেখতে জানতে হবে। এই দেখাটা ক্রমশ উন্নত হয়। এটা আমি সেই সময় এটাও আপনার ওই বছর 20 আগের ছবি। এটা নায়াগ্রা ফলস, নায়াগ্রা নদী, ডিমার্কেশন বিটুইন ইউএসএ, বাদিকটা ইউএসএ, ডান দিকটা কানাডা। বয়ে চলেছে জল, ওয়াটারফল কিন্তু ইউএসএ থেকে শুরু করে কানাডা অব্দি বিস্তৃত আছে। আমার অনুমান 1/2 কিলোমিটার চওড়া হবে এবং 120 ফুটের মতো উপর থেকে পড়ছে। এই যে ওয়াটার বাবল গুলো অনেক দূর, 4-5 কিলোমিটার দূর থেকে আমি দেখতে পেয়েছি, বাসে করে যখন যাচ্ছি, তখন আমি এগুলো দূর থেকে দেখেছি। তারপরে যখন নিচে নেমে বোটে করে কাছে নিয়ে যায়, ট্যুর প্রোগ্রাম আছে, কাছে নিয়ে যায়, এই বাবেল গুলো এসে ছবি তুলবো কি, ক্যামেরা লেন্স সব ভিজিয়ে দিল। জানা ছিল না যে এরকম একটা অবস্থা, কারণ নৌকো তো, বোট তো এগোচ্ছে ক্রমশ, আর এ তো চলে আসছে। ফলে যা হোক করে একটা মানে করতে হয়েছে, ছবিটা রেখেছি। সম্ভবত এটা আমার জীবনের প্রথম ল্যান্ডস্কেপ। দিনটা মনে আছে, 1 এপ্রিল। আমরা
মহুয়াডারে দুপুরবেলা রাস্তার পাশে একটা হোটেলে খেয়ে বেতলার দিকে এগোচ্ছি। যা মনে পড়ে এখন 5-6 কিলোমিটার যাওয়ার পরে একটা বড় সেতু আসে কেচকি নদীর ওপরে। কেচকি নদী এটা বেতলাতে পড়ে, এটা ঘুরে ঘুরে ওইখান দিয়ে বয়ে আসছে। বাড়ি আর জলের সরু ধারা, এর পেছনে দুপুরবেলা যখন ব্যাগটা করে দিত চড়াবো ব্যাকলাইট, মানে তখন তো মাথার উপরে নাই কিন্তু একটু লিমিটেড, সেটা জিওগ্রাফিক্যাল পজিশন অনুযায়ী তিন ব্যাপারটা আমরা পাই ছিল। ফার্স্ট গল্পটা তেমন করিনি বসন্তকাল, তো আমি তখন ক্যামেরাটাও ঠিক করে ধরা শিখেছি কিনা সন্দেহ ছিল, কারণ তখন তো লোহার টাউনে চলে যেতাম, বিকজ এটা 200 টেলিতে তোলা। কি করেছিলাম কেন করেছিলাম আমি বলতে পারবো না, আমি যেটা করেছিলাম আমাদের যদি মোবাইল লাগে তখন আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট ফিল্ডে ছিল, প্রচুর ফিল্টার ব্যবহার করতাম ওরা যেত বিভিন্ন এফেক্ট আনার জন্য, সেরকম সব কিছু সুন্দর ছিল। তো ডিপ রেড এবং পোলারাইজার দুটো একসঙ্গে লাগিয়ে কেন লাগিয়েছি কি হবে আমি জানি না, আমি শুধু এটুকু জানতাম যে কন্ট্রাস্টটা পাবে তুলে দিয়ে লোকগুলো স্নান করছিল নিচে। আমি একটু অপেক্ষা করলাম, কোথাও স্নান করতে গেলেও নাম মুসলিম, তাহলে একটু দাঁড়াই। এবং যখন আইসোলেটেড হলো সরে গেল আঁক হলো টিকার দুটো পার করতে পারলাম, আমি সরকারি এইভাবে রেখেছি। মাস্ট সি স্পট এখন আমাদের সবাই জানেন, অনেকেই ফেসবুকে প্রচুর এই ছবি দেখা যায়। এটা নিম্নতে 32 কিলোমিটার নিয়ে থেকে, এটা জাসকাল নদী, এটা সিন্ধু নদী, এখানে মিলন, এটা মিলনস্থল কনফ্লুয়েন্স, এবং জাসকাল নদী তার সবটা এখানে হারিয়ে ফেললো, সিন্ধুতে মিশে গেল। এই সিন্ধুতে 50-60 কিলোমিটার একে বেঁকে রূপ পাহাড়ের মধ্যে দিয়ে ঘুরে পাকিস্তান হয়, পাকিস্তানের লোক হয়। এই জ্ঞান অর্জন ইত্যাদিগুলো সবই কিন্তু আগ্রহটা এসছে এইসব স্পটে গিয়ে। এই নদীটা সমুদ্রতে বলে জাসকাল থেকে এসছে তরুণ, এখন একটা রাস্তা হচ্ছে, আমি কালকেই দেখলাম নিউজ যে দরজা যারা ওদিকে গেছেন কেবলের পরে মানালি থেকে শুরু করে দরজা আসে, দরজার বেশ কিছু করে 30-32 কিলোমিটার পরে মানালি কেবলের পর 30-32 কিলোমিটার পরে দরজা আসে। দরজা থেকে আমি থেকে মানে ওরা একটা রাস্তা বানাচ্ছে দরজা হয়ে তৈরি হয়ে নির্গত হয়ে, মানে এই স্পটটা থেকে দরজা থেকে যেতে সময় লাগবে তার থেকে 7-8 ঘন্টা কম সময় লাগবে। এরকম একটা রাস্তা বানানো হচ্ছে, উঠে আছে, নতুন রাস্তায় নতুন ছবি করবো। এটা স্পিকিং যখন ছবিটা তুলি তখন এই গ্রামটা ছিল পৃথিবীতে হাইয়েস্ট ভিলেজ ইন দ্য ওয়ার্ল্ড। আপনারা জানেন, আপনারা অনেকেই যাচ্ছেন আজকাল সুযোগ দিয়েছেন। ল্যানজা ভিলেজ, LANZA, ল্যানজা ভিলেজ 14,000 ফুট। তো ওরা চাষের ক্ষেতটাকে এইভাবে একটা হার্টের শেপে রেখেছে, আমি এভাবে ফ্রেম বন্ধ করেছি। এখন এই স্পট থেকে 7-8 কিলোমিটার দূরে একটা গ্রাম পেমিক ভিলেজ, সেটা হাইয়েস্ট ভিলেজ ইন দ্য ওয়ার্ল্ড। এখন এর থেকে কত 150-200 ফুট করে হবে। এটা উড়িষ্যার উত্তরকণিকা অঞ্চলে একটা আইল্যান্ড গভীরমাথা। গভীরমাথা সম্প্রতি 1-1.5 বছর ধরে ওই অনেক বিদুল ওদের নার্চার করার জন্য, ওদের নার্সারি প্রোটেক্ট করার জন্য ওদের 1-1.5 বছর ধরে টুরিজম বন্ধ করে দিয়েছে। এটা আমার বছর 3-3.5 আগের ছবি। এবার বলি ছবিটা টেকনিক্যালিটিস গুলো। সকালবেলা শীতকাল ছিল, 9:30 হবে। একদম আইল্যান্ডের এই পাশটা একদম সমুদ্রের মধ্যে, মানে আমি সবাই আমরা সমুদ্রে গেছি, বিভিন্ন জায়গায় সমুদ্রে গেছি, কিন্তু এখানে গিয়ে আমি যেটা পেয়েছি ঢেউ এসে ল্যান্ডিং, মানে বেশ গভীর সমুদ্র, ঢেউ এসে ভেঙে পড়ার যে শব্দটা, যেটা জোয়ারের সময় আমরা পাই কিন্তু এখানে 24 ঘন্টায় সেই শব্দটা পাওয়া যায়।
ঢেউটা এসে উঁচু হয়ে একবারে ভেঙে পড়লে একটা অন্যরকম শব্দ হয়, সেই শব্দটা এখানে কিন্তু 24 ঘন্টায় পাওয়া যায়। যাই হোক, আমি একটু জঙ্গলে যাচ্ছি, কি ছবি পাওয়া যায় করতে করতে দেখি এই বীজটায় এই ফোম মানে ফেনা আসছে যাচ্ছে, আসছে এবং যাচ্ছে। তো মোটামুটি আসা এবং যাওয়া এই ফর্মেশনটা নেওয়ার গল্প জায়গাটা শুধু মেনশন করছি, মোটামুটি 5 থেকে 7 সেকেন্ড শুনতে দেয়। তো আমি দেখলাম ঠিক আছে, পুরো ফিরে যাবে, তখন ওর বিউটিটা বেশি লাগছে। আমি একটা গাছকে আঁকড়ে ধরলাম, হাত দুটোকে একটু সাপোর্টে দিলাম, কারণ স্লো শাটার থেকে সুবিধা করতে হবে, মোশনটাকে আমাকে অ্যারেস্ট করতে হবে। আমি গাছটাকে ধরে হোয়াইট ছিল 5 শাটার স্পিডে আমি ছবিটাকে নিই। এটা একদম প্রথম দিকটার ছবি, বছর তখন স্টুডেন্ট, আপনি 25 বছর তো হবেই, মানে ছেলে এত ছোট, একটা গল্প আছে সেই তাকে নিয়ে গেছিলাম। এটা একটু রাজস্থানের ছবি আমরা দেখি, এটা একটু রেয়ার স্পট, ভার্জিন স্পট, রাম বাওয়ার দিকটা, যেখানে আমাদের সোনার কন্যা ছবি শুটিং হয়েছে, সেই দিকটা একটু অদ্ভুত। গেছিলাম, চলে গেছিলাম, এই ছন্দটা, এই তরলটা, আমার আয়ার খেলা, এই তরলটা ভালো লেগেছে। এটা ইউএস এর ছবি, বোস্টন থেকে যায়, মার্থাস ভ্যালি, ভাইনিয়ার্ড, মার্থাস ভাইনিয়ার্ড, ওখানে লোকরা, স্থানীয় লোকরা, আমেরিকানরা উইকেন্ড খুব এনজয় করে, ওরা এরকম বোট নিয়ে এসে বেড়ায়, সারাদিন ঘুরে ঘুরে আবার ফিরে আসে। তো আমি এটাকে এইভাবে কম্পোজ করেছি। এটা একটা নেপালের অখ্যাত জায়গায়, সে অনেক দিনের ছবি, মানে 23-24 বছর আগেরই ছবি। কি হয়েছে, কাঠমান্ডু থেকে শিলিগুড়ি নকশালবাড়ি অনেকটা একটু ওদিকে আসছিল। এবার ড্রাইভারের কথা হয়, কোথায় চেকিং টেকিং ছিল, ওর ট্যাক্স আপডেট ছিল না, একটা প্রত্যেকটি জায়গা দিয়ে নিয়ে আসছিল। সেইখানে এই ছবিটা পাই, টেরেস্কাটা দিয়েছে। এটা আমাদের উদয়পুর, দীঘার পরে পশ্চিমবঙ্গের ওই পয়েন্টের শেষ সীমানা। সকালবেলা, শীতকাল, ভাটা তৈরি হয়ে গেছে, জল এসে নেমে যাওয়ার সময় কিছু বালি দিয়ে নামে। তো এই সময় খেলাটাকে আমি হাতেই করা, হাতেই করেছে সব ছবি। আমি স্ট্যান্ড দিয়ে এখনো ছবি করার তুলতে পারিনি অন্য কারণে, আমি সব হাতেই করেছি ছবি। স্ট্যান্ডে থেকে একটু অন্যরকম করা যেত। এটা লাদাখ, জায়গাটার নাম। রাস্তার সংলগ্ন এই মরুভূমি অঞ্চল মোটামুটি 3 কিলোমিটার লম্বায় আর চওড়ায় আমার অনুমান 1/2 কিলোমিটার। নুব্রা ভ্যালি, এখান থেকে কুলপুর যায়, সেই কুলপুর অঞ্চলটা 71 ইন্ডিয়ার সঙ্গে আমার চলে আসে। তারপরে পাকিস্তান 47 দখল করে নিয়েছিল। তাই এবার এখানে একমাত্র ইন্ডিয়ার মধ্যে ডাবল হাব ক্যামেল পাওয়া যায়, এবং আমরা ছবিতে দেখি অনেকেই জান করবেন, ভালো ছবি করবেন, পাওয়া যায়। তো আমি নেচার ল্যান্ডস্কেপটাই ভালোবাসি, সুতরাং আমি এই পারমিশনটা করেছি। এটা স্পিডের ছবি, সকালবেলা ব্যাকলাইটের ছবি। ভদ্রলোককে এখানে পাই, এখানে দাঁড়িয়ে ছিল তাদের জন্য, উল্টো দিকে যাবেন। তো এটা এই 500 কিলোমিটার ঘুরে আমরা ম্যাচটা করি, কিন্তু আগের দিন যখন সন্ধ্যাবেলা আসছে তখন এই জায়গাটা আমার দেখে মনে হয়েছিল ব্যাকলাইটের ছবি, এটা সকালে ছবি হবে আসবে। এবার গাড়ি স্টার্ট করার পর উল্টো দিকে যাবো, কিন্তু 500 কিলোমিটার ব্যাক করলাম, ওই এরকম গ্র্যাজুয়েশন পেলাম, কিন্তু ভদ্রলোক পেয়ে গেলাম, ছবিটা এনফোর্স হলো। এটা লাক্ষাদ্বীপ, ওইভাবেই ছিল, ভালো জায়গা। লাক্ষাদ্বীপের টুকটা ফটোগ্রাফার না শুধু, যে কোনো মানুষের করা উচিত, কারণ এত কম পয়সায় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্পোর্টস যেটাকে কন্ট্যাক্ট করে, তাদের তুলিয়ে যেতে হয়, নিজেরা যাওয়া যায়, কোচিং থেকে যাওয়া যায়। আর বম্বে থেকে একটা প্রাইভেট ট্যুর শুনেছি, ভালো একটা
অ্যাডভেঞ্চার এবং একটা এক্সপিরিয়েন্স হয়, কারণ আন্দামান আর লাক্ষাদ্বীপ ছাড়া আমাদের সি ভয়েস করার আর কোনো সুযোগ নেই, তো ওটা যাওয়া যেতে পারে এরকমের ছিল। এবং সকালবেলা ব্যাকলাইট, এই লিভিং লাইন, এই নদীটা জলের ধারাটা তাকে কন্টিনিউ করেছে এই বাড়ি ঘর ইত্যাদি সাদা সাদা টেক্সচার গুলো, তাকে ব্যালেন্স করেছে এইটা এই সাদার একটা জলজমা অংশের। এবং দেখুন একটা ট্রেন্ডের শেপ করেছে, ছবিতে যত ট্রেন্ডের শেপ থাকবে ছবির ফোর্স তত বাড়ে, লিপ তত বাড়ে। তো এটা পেছিয়ে যাবে। এটা ব্ল্যাক এন্ড হোয়াইট সিরিজের শেষ ছবি। চায়না ইউনান প্রভিন্স গেছিলাম করোনার ঠিক আগে আগে, অর্থাৎ অক্টোবর মাসে। বৃষ্টি পড়ছে, আমার ক্যামেরা দিচ্ছি, আমি দিচ্ছি, ছাতা নিয়ে তো আর বেড়ানো যায় না, দেখছি এবার জলটা জমছে, জমে লাইট আকাশে একটা টুইলাইট সবসময় থাকে, রাতের বেলাও আকাশে কিছু আলো পাওয়া যায়, টুইলাইটটা পুরো দেখুন জলের মধ্যে এটা ডিস্ট্রিবিউটেড হয়েছে। এবং ছবিটাকে এইভাবে দেখেছি। এবার আমরা একটু আবার ছবি দেখার পর একটু রিকোয়ারমেন্ট দেখি কি কি। বেশিরভাগ আমাদের জানা আছে, একটা কথা একটু বলতে হবে। এটা হচ্ছে মানি অন ক্যামেরা ফার্স্ট। আজকের দিনের ডিজিটাল ক্যামেরা আমাদের প্রচুর সুযোগ সুবিধা দেয়, যার সামান্যই আমরা কিন্তু ইউটিলাইজ করতে পারি। আরেকটা সমস্যা হলো যে ছবি তুলতে গিয়ে স্পটে দাঁড়িয়ে ক্যামেরার আমার মাথায় নিয়ে ছবি তোলা সম্ভব হয় না। তখন আবেগ এত বেশি শক্তিশালী হয় যে ন্যাশনালিটি পিছিয়ে পড়ে, ফলে একটু সমস্যা হয়। সেজন্য যতটা সম্ভব আপনি স্পটে যাওয়ার আগে হোটেলে হোক আপনার বাড়িতে হোক ক্যামেরাকে রেডি করুন। কিছুটা তো স্পটে করতেই হলে এক্সপোজার, ফোকাস, ডেপথ অফ ফিল্ড, অ্যাপারচার ইত্যাদি করা এগুলো করবেন। এবার ওপেন ল্যান্ডস্কেপে তিনটে অংশ থাকে, তিনটে ভাগে আমরা ভাগ করতে পারি। ফোরগ্রাউন্ড সামনের দিকটা, ক্যামেরার দিক থেকে কিছুটা, মিডল গ্রাউন্ড মাঝখানটা, আর ব্যাকগ্রাউন্ড সেই পাহাড় আস্তে আস্তে আকাশে মিলিয়ে যাচ্ছে, মেঘের সঙ্গে মিলিয়ে যাচ্ছে সেই অংশটা। ওপেন ল্যান্ডস্কেপে এই তিনটে পয়েন্টের মধ্যে যেন হোমোজিনিটি বা ইন্টিগ্রিটি থাকবে, অর্থাৎ আপনি নদী, পাথর, বোল্ডার, পাহাড় আছে, আকাশ আছে, খুব ভালো আছে, তার মধ্যে বড় বড় হাইরাইজও আছে, যেগুলো আমরা দার্জিলিং বা সিকিমে পাই। আজকাল যা হয়েছে দার্জিলিং সিকিম, যেখানে সেখানে 8তলা, 7তলা, 10তলা বাড়ি পাওয়া যাচ্ছে। তো এগুলো কিন্তু ছবিটাকে খারাপ করবে। তাহলে আমরা সিটি ওই ছবিটা যদি তুলি, তাহলে ওটা কিন্তু ট্রাভেল ফটোগ্রাফিতে চলতে হবে, আমার ল্যান্ডস্কেপে আসবে না, বা নেচার ল্যান্ডস্কেপে তো আসবে। খুব একটা সমস্যার জায়গা অ্যাপারচার, এটা নিয়ে অনেক কিছু বলবার থাকে। তথাপি আমাদের অ্যাপারচার আমাদের ধারণা আছে, বা এটা সত্যি যে ল্যান্ডস্কেপে অল টু আমার 60 জন চাই। এবার একটা ল্যান্ডস্কেপে 1 কিলোমিটার 2 কিলোমিটার জুড়েই হয়, 200 মিটার 400 মিটার হবে, তো এই মাপটা অনেকখানি। এবার কত অ্যাপারচার দেবো, তো এটাকে এক কথায় উত্তর দেওয়া যায় না যে আপনি এত অ্যাপারচার। সেটা হলো ওয়াইড, নরমাল, ডিপ, জুম, এই 4 ধরনের লেন্স আমরা ব্যবহার করি। প্রথম দিকটাকে প্রাইম লেন্স করি, একটা জুম লেন্স, একটা লেন্সের 3টে টোটাল লেন্সের 3টে পাই। এবার প্রত্যেকটা আলাদা আলাদা লেন্সের আলাদা আলাদা চরিত্র, এই আলাদা লেন্স আমাদের অ্যাপারচার ঠিক করতে হবে। যেমন ধরো ওয়াইড, 50-এর কম ওয়াইড, যত বেশি ওয়াইডের দিকে যাব তত আমার লেন্স দিয়ে আলো থেকে এক্সপোজার কম লাগে এবং ডেপথ অফ ফিল্ড বেশি। তাহলে ন্যাচারালি ওয়াইডে আমি কম অ্যাপারচারে, অর্থাৎ ওপেন অ্যাপারচারে ছবি তুলতে পারি, ভালো ছবি হবে। নর্মালে ওয়াইড থেকে যখন নর্মালে মানে একটু বেশি ফোকাল লেন্থে গেলাম,
তাহলে আরেকটু চাপবো, মানে একটু ছোট করবো, টেলিতে আরো বেশি চাপবো, কারণ টেলিতে আলো কম যায়, এক্সপোজার বেশি লাগে, ওর স্পিড অফ লেন্স কম হয়, ওর ডেপথ অফ ফিল্ড কম থাকে। তো সব মিলিয়ে লেন্স একটা ফ্যাক্টর, কোন লেন্স ব্যবহার করছি এই প্রসঙ্গে বলি। মোটামুটি মিড রেঞ্জ হলো 8, 11, 16। আপনার ধরুন 22 আছে, এতে আরো বেশি আছে, আপনি ওইগুলোতে তোলা বাঞ্ছনীয় নয়। কারণ আমার ক্যামেরার যে মেকানিজম, সে ওই ছোট ফোন দিয়ে যে ইন্টারেস্ট হচ্ছে সেটা নিতে পারবে তো, এটা একটা ফ্যাক্টর। তো মোটামুটি 8, 11, 16 রেঞ্জেই আমরা থাকবো। ওয়াইড লাগানো একটু বেশি থেকে ওয়াইড লাগালে 5.6 ছবি তুলতে পারি, 4ও ছবি তুলতে পারি, কোনো অসুবিধা নেই। যদি একটু বেশি ওয়াইড 24, 20 এই জোনে থাকে। আরেকটা কথা প্রসঙ্গে বলবো, একটা লেন্সের যে মাপ, তার পুরোটা অংশ জুড়েই কিন্তু লেন্সের সমান এফিসিয়েন্সি থাকে না, তাহলে তার দাম হয়ে যাবে প্রায় কখন। প্রত্যেক কোম্পানি একটা মিড জোন, সাধারণত 8-এর কাছাকাছি তার প্রোডাক্টের সবচেয়ে এফিসিয়েন্ট পয়েন্ট তৈরি করে। তাহলে 8 বা 8-এর কোন টাইম নেব, তা তো ওই আমার রিজিয়নের মধ্যে এসে গেল, বাট ওই লেন্সের বেস্ট রেজাল্ট আমার ওই জোনটাই দেবে। যত ওপেন হবে তত কিন্তু সাইডের ছবিগুলো, সাইডের অংশগুলো একটু খারাপের দিকে যেতে থাকবে, এই ফ্যাক্টরটা মাথায় রাখতে হবে। এবার যাই একটু বিশেষ করে বলার আছে জুম লেন্স। হ্যাঁ, আরে তুই বলতে, হ্যাঁ জুম লেন্সেই যাই। জুম লেন্স হলো, আমরা জানি, এটা নিয়ে বলছি না, জুম লেন্সের স্পিড অফ লেন্স কম থাকে, এক্সপোজার টাইম বেশি লাগে, ওর এলিমেন্ট বেশি থাকে লেন্সের, তার জন্য ওর ছবি কিন্তু প্রাইম লেন্সের মতো এরকম এতটা ভালো রেজাল্ট দিতে পারে না। এটা সাধারণভাবে আমি বলি। এবার বর্তমান ডিজিটাল যুগে যে জুম লেন্স তৈরি হচ্ছে, আমরা যদি শর্ট জুম, অর্থাৎ ল্যান্ডস্কেপ পারপাসে শুধু কথাটা বলছি, 24 থেকে 85, 90, এই 100 ম্যাক্সিমাম, এই রিজিয়নের সিঙ্গেল অ্যাপারচার 2.8, সিঙ্গেল অ্যাপারচার যদি নিয়ে ছবি করি, ছবি ভালো হবে, কোনো চিন্তা নেই, খুব ভালো ছবি হবে। সেই ক্ষেত্রে আমরা 3টে আলাদা আলাদা লেন্স ক্যারি করা, 3টে আলাদা লেন্স কস্টিং অনেক বেশি করে, তাকে চেঞ্জ করতে হয়, আপনার বডি বেশি লাগবে, এত খরচা করে এত কেজি, 10 কেজি 12 কেজি ওজন হয়ে যাবে, নিয়ে ছবি তোলা একটু সমস্যা সম্পূর্ণ। সঙ্গে কিন্তু আমার স্ট্যান্ড আছে। এই জন্য যদি জুম লেন্স আমরা ব্যবহার করি, বা আজকাল জুম লেন্সে বেশি ব্যবহৃত হয়, কারণ কত পয়সা দিয়ে কত লোকে সবই কত খরচা করবে, সেই হিসাবে এরকম সিঙ্গেল অ্যাপারচারে যদি একটা ছোট স্প্যানের জুম ব্যবহার করি, তাহলে ভালো রেজাল্ট দেবে। আরেকটা সমস্যার জায়গা হলো ফোকাসিং পয়েন্ট। ল্যান্ডস্কেপের আরেকটা সমস্যা, আমি কোথায় ফোকাস করবো? আমার তো 400 মিটার, 500 মিটার, 1 কিলোমিটার অব্দি আমার সবচেয়ে চাই। এখানে হাইপার ফোকাল ডিস্টেন্স চলে আসে। হাইপার ফোকাল ডিস্টেন্স না গিয়ে আমি জাস্ট বলবো 2 টাইমসে ফোকাস করুন। 2 টাইমসটা কি? আপনি যে ছবিটা কম্পোজ করছেন, ফ্রেম করছেন, আপনার দিক থেকে বা ক্যামেরার সামনে থেকে যে অংশটাকে ছবির মধ্যে রাখছি, 7 জন চাইছি, তার ডিস্টেন্সটা অনুমান করুন 30 ফুট। ল্যান্ডস্কেপ কিন্তু আমরা কেউ পায়ের কাছ থেকে ছবি তুলি না, খুব রেয়ার তুলি, তোলা যায়, আলট্রা ওয়াইড দিয়ে তোলা যায়, সেটা নদীটাকে, রাস্তাটাকে দেখিয়ে দেওয়ার, এক্সট্রা এফেক্ট করার জন্য। কিন্তু ইউজুয়ালি আমরা 30 ফুট দূরত্ব থেকে শুরু হয় আমাদের ছবি। যদি 20 ফুট হয়, তাহলে 40 ফুট দূরে আপনি ফোকাস করুন, লক করুন, লক বাটনটা টিপুন, সাধারণ ছবি হবে। এই 2 টাইমস কথাটা মাথায় রাখবো। এই প্রসঙ্গে আরেকটা কথা বলবো, ল্যান্ডস্কেপ সবসময় দেখবেন এই 20 ফুটে থাকে না, 30 ফুট 40 ফুট দূর থেকে শুরু হয়। তা আমার তো 30 ফুট 35 ফুটের পরে ফোকাস তো ইনফিনিটিতে চলে যায়। এই ইনফিনিটিতে যাওয়া মানে তো আপনার লেন্স অনুযায়ী ভ্যারি করে, 1.5 ফুট 2 ফুটের পর থেকে আপনার পুরো জোনটাই ফোকাসে চলে আসে। তাহলে তো খুব বেশি সমস্যা নেই। আমরা এবার অন্যটা দেখি, তাই কখন ছবি তুলবো, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা সবাই জানি গোল্ডেন আওয়ারে ল্যান্ডস্কেপ তুলতে হয়।
আচ্ছা, গোল্ডেন আওয়ার প্রথমে বলি কাকে বলে। সূর্য উদয় এবং সূর্যাস্ত আধ ঘন্টা আগে থেকে আধ ঘন্টা পরে এই সময়টাকে আমরা গোল্ডেন আওয়ার কেন বলি? এই সময় রঙের ছটা, রঙের খেলা সাংঘাতিক থাকে। রং প্রধান ছবি করার জন্য আমরা গোল্ডেন আওয়ারে ছবি তুলি, এবং গোল্ডেন আওয়ারে স্ট্যান্ড মাস্ট, কারণ এক্সপোজার টাইমটা একটু বেশি লাগবে, সাথে নিয়ে স্লো সাঁতার স্পিডে শুরু করতে পারবো না। তাহলে কি গোল্ডেন আওয়ার হয়ে গেল আর ক্যামেরা নিয়ে ঘুরে চলে যাবো, ছবি তুলবো না? এটা একটু বিস্তৃত ভাবে বলতে হয়। হ্যাঁ, তুলবো, সারাদিন ছবি তুলবো, তবে কোথায়, এই কোথায় জায়গাটা এবং কখন, এই জায়গাটা একটু বলি। ধরুন আপনি দীঘা অঞ্চলে, আমাদের পশ্চিমবঙ্গে গরমকালে গেছেন ছবি তুলতে, ঘটায় কাশ্মীরে তালসারিতে ভালো ছবি হয়। গরমকালে মোটামুটি সকাল 8টা অব্দি ছবি তুলবেন, তারপরে ঘরে ঢুকতে হবে। কিন্তু এই স্পটে আপনি শীতকালে যান, 10টা অব্দি ছবি তুলতে পারবেন। আবার বিকেলবেলা গরমকালে ওইখানে 5টার পর থেকে ছবি হবে, কিন্তু শীতকালে 3টের পর থেকে ছবি হবে। এটা নির্ভর করে কত সাসপেন্ডিং পার্টিকেলস আছে, অর্থাৎ বেজ, ফগ, স্মগ, এই ধরনের জিনিস, এবং সূর্য, সোর্স অফ লাইট, সূর্যের অ্যাঙ্গুলার পজিশন। শীতকালে সূর্য একটু স্ল্যান্টিং থাকে। এই স্ল্যান্টিং আলোটা অনেক বেশি মিডিয়ামের মধ্যে দিয়ে আমাদের কাছে আসে, সাবজেক্টে পড়ে বলে অনেক বেশি ডিফিউজ হয়ে পড়ে, ডিফিউশনের এফেক্ট আমরা পাই। এবার আরেকটু আছে, সেটা হলো আপনি যত অল্টিটিউডে উঠবেন, যত উচ্চতায় উঠবেন, 4000, 5000, 8000, 10000, 14000, 15000, তত বেশি সময় তুমি করতে পারবেন। মানে অ্যাকচুয়ালি এই পয়েন্টটা কিন্তু আমার এক্সপিরিয়েন্স থেকে, মানে কোন বইতে বা কোথাও আমি এগুলো পাইনি। যেমন ধরুন 5000 অব্দি, কিন্তু এই গরমকালে আমাদের প্লেন্সে যেমন গরম, তেমনি আপনি দার্জিলিং অঞ্চলে আপনি 4000, 4500, 5000 অব্দি ওরকমই গরম। তাহলে বলুন যে এখানে একটু কমফোর্টটা আসে। তো মোটামুটি 8000, 10000 ফুটে আপনি সারাদিন ছবি করতে পারবেন, কারণ রাস্তাটা ঘুরে, পাহাড়ে তো একটা ডিরেকশনে রাস্তা নয়, আমাদের প্লেন ল্যান্ডে একটা স্ট্রেট রাস্তা হয়। এই ডিরেকশনাল চেঞ্জের জন্য সূর্যের অবস্থান পাল্টে যায়, তার ফলে ফেভারেবল লাইটটা আমরা অনেক বেশি পাই। মোটামুটি ভাবে আমি যেটা যে জায়গায় পৌঁছেছি সেটা বলি। আমাদের সবার বাড়িতেই ঘড়ি আছে, ঘড়িতে ঘড়ির যে কাটা, মানে মিনিটের কাটাটাই বড় বড় কাটাটা, সেটা 8টা, মানে বাঁদিকে 8টা থেকে ডান দিকে ঘুরে গিয়ে 4টে। এই জন্যে সূর্য, সোর্স অফ লাইট, সূর্যের অবস্থান কালীন ছবি তোলা যায়। কিন্তু এটা রিলেটিভ, এটা নির্ভর করে আপনি লেন্সে তুলছেন না উপরে তুলছেন। তো এই জায়গাটাকে একটু ধরে নেবেন, এটা একটু নিজেকে কাল্টিভেট করার মতো ব্যাপার, কিন্তু আমার এক্সপিরিয়েন্সটাও শেয়ার করলাম। কম্পোজিশন, ল্যান্ডস্কেপে দুটো জিনিস, অন্যান্য কোয়ালিটিস, ফটোগ্রাফি অন্যান্য কোয়ালিটি লাগে, অনেক রকম জ্ঞান কর্মী লাগে, ল্যান্ডস্কেপেও লাগে, কিন্তু ল্যান্ডস্কেপে দুটো জিনিস বেশি লাগে আমার ধারণা হয়েছে, অত্যন্ত মাত্রায় বেশি লাগে। সেটা হলো সেন্স অফ লাইট এবং কম্পোজিশন। এই দুটো ভ্যালু, দুটো জিনিসকে নিয়ে আপনি ভালো ছবি করতে পারবেন। কম্পোজিশন আমরা যদি মূল পার্ট, আকাশ ঘন্টার থাকবে বা নিচটা ঘন্টার থাকবে, তো সেই অবস্থায় আকাশ যদি আকর্ষণীয় হয়, খুব ভালো হয়, নিচের বিষয়বস্তুর তুলনায়, তাহলে ওটাকে 2/3 রাখুন। 33% এরকম বলছি না, কিন্তু অনুপাতটা বলে দিচ্ছি। নিচটাকে আপনি 2/3 করুন, যদি নিচটা বেশি ভালো হয়, অ্যাট্রাকটিভ হয়। একটা লিডিং লাইন যাতে ছবির মধ্যে ওই লিডিং লাইন ধরে চোখ ঢুকে গিয়ে, আমাদের ল্যান্ডস্কেপের উদ্দেশ্য হচ্ছে ভিউয়ার যেন ওই লিডিং লাইন দিয়ে ঢুকতে ছবির সর্বত্র তার চোখকে, তার মনকে নিয়ে বেড়াতে পারে। ছবিতে ঢুকতে দিতে হবে ভিউয়ারকে, ছবির মধ্যে আবদ্ধ করে রাখতে হবে, ছবি থেকে যেন বেরিয়ে না যায়, চারিদিকে চোখ ঘুরবে। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। তার মানে
ডিস্ট্রিবিউশন, কম্পিটিশনের আরেকটা ফ্যাক্টর হলো ডিস্ট্রিবিউশন অফ এলিমেন্টস। এমন ভাবে রাখতে হবে যাতে ছবির সর্বত্র এলিমেন্ট থাকে এবং প্রত্যেকের সঙ্গে প্রতিটা একটা রিলেশন। পয়েন্ট অফ ভিউ, আমি যে কোনো জায়গা থেকে ছবি মানে ছবিটা হয় না, একটু নামতে হয়, কখনো বাইরে উঠতে হয়, একটু ডান দিকে সরতে হয়, একটু বাঁ দিকে সরতে হয়। কোন জায়গা থেকে ছবিটা কম্পিটিশনাল ভ্যালু বাড়ছে, বাড়ানো যাচ্ছে, সেই জায়গায় কিন্তু আমাকে গিয়ে ছবিটা করতে হবে। ফিল্টার একটু সংক্ষেপে চলে, আমরা পিএল ফিল্টার ব্যবহার করি, এনডি করি, গ্রাজুয়েটেড এনডি করি। পিএল ফিল্টার আমরা জানি যে কালার স্যাচুরেশন করে, অনেক ম্যানিউড টাওয়ার থাকে, এগুলো চোখে ধরা পড়ে না, কিন্তু টাওয়ার এই পিএল ফিল্টার সেগুলোতে পড়ে। কালার স্যাচুরেশন বাড়ায়, কন্ট্রাস্ট বাড়ায়। এর অন্যতম কাজ হলো কোন উজ্জ্বল বস্তু যদি ছবির মধ্যে থাকে, যেমন ওয়াটারফল, জলে যদি সূর্য পড়ে, সূর্যের আলো পড়ে, বা কোন মেটাল অবজেক্ট, যেমন বাইক টিন, পাহাড় অঞ্চলে টিনের দেওয়া হয়, টিনের শেড হয়, সেখান থেকে রিফ্লেক্ট করে, সেই রিফ্লেকশনটাকে আটকানো অন্যতম কাজ। এছাড়াও কালারকে স্যাচুরেট করে এবং একটু কন্ট্রাস্ট বাড়ায়। কিন্তু নেগেটিভ দিকগুলো এই এক্সপোজারকে ডাউন করে, এক্সপোজার খেয়ে নেয়। অন্তত ডেস্কটপ থেকে 4 স্টপ অব্দি খেয়ে নিতে পারে। আমরা ব্যানেল সামনের দিকটা ঘুরিয়ে ঘুরিয়ে, সার্কুলার পোলারাইজার ঘুরিয়ে ঘুরিয়ে আমরা আমাদের আকাঙ্ক্ষিত জায়গায় পৌঁছই, এই রিফ্লেকশনটাকে আটকালাম, এই অব্দি আমি যাবো করে তারপর আমরা ছবিতে। এরপর এমডি নিউট্রাল ডেন্সিটি, এর একটাই কাজ এক্সপোজার কমানো। কোনো ওয়াটারফল তো যেই স্পিডে পড়ছে তার থেকেও আমার ওয়াটার স্পিডকে স্লো করতে হবে, স্লোয়ার করতে হবে। কেন করতে হবে? তবে ওকে ফ্রিজিং ফিচারে আমি নিতে পারবো। ওর সমান যদি আমার গতি থাকে 125, 60, তাহলে ওটা নিয়ে আসবে, ভালো লাগবে না, মানে ক্রিয়েটিভ কিছু হলো না, এক্সট্রা কিছু হলো না। কিন্তু ওয়াটারফল ফ্রিজ পড়লেই দেখতে পারবেন। স্লো শর্ট স্পিড ব্যবহার করি, সেজন্য এমনি ব্যবহার করি। দিনের বেলা ওকে যখন ছবি তুলতে হয়, ওয়াটারফল ইত্যাদি। এবার এমডি কিন্তু আপনার 2 স্টপ থেকে 8 স্টপ অব্দি এক্সপোজার ডাউন করে দিতে পারে। তাহলে দেখা গেল এমডির ক্ষেত্রে ট্রাইপড মাস্ট। স্লো শর্ট স্পিড চাই, আপনি হাফ সেকেন্ড, 1 সেকেন্ড কি আরো বেশি এক্সপোজার দিতে চান, আপনার ট্রাইপড লাগছে। এরপরে গ্র্যাজুয়েটেড এমডি। একটা হলো জিনিস হলো, আমরা যখন ল্যান্ডস্কেপ তুলি, আকাশ রাখলাম, ওপেন ল্যান্ডস্কেপ, আকাশ কয়েকটুকুর এক্সপোজার, নিচের যে কয়েকটুকু তার অন্তত মিনিমাম 5 টাইমস থাকে ওর ব্রাইটনেস, ওর উজ্জ্বলতা। তার মানে আমি নিচের এক্সপোজার বললে আকাশ 5 গুণ বেশি এক্সপোজ হয়ে গেল। আবার আকাশ বললে নিচেরটা 1/5 এক্সপোজার পেল। তাহলে এই যে হাই ডিফারেন্স, এটাকে ম্যানুভার করা যায় না, এটাকে কন্ট্রোল করা যায় কিছুটা গ্র্যাজুয়েটেড এমডি দিয়ে। অর্থাৎ উপরের লেন্সে ফিল্টারের উপরের দিকটা একটু টিউবেড থাকে, ডার্ক থাকে, যাতে আকাশের আলোটা পুরোটা না করতে পারে, ওকে রিফ্লেক্ট ব্যাক করে দেওয়া যায় অনেকটা। এতে আমরা মেঘে বা আকাশের যে ডিটেলস বা রং, সেটাকে অনেকটাই বেশি ওঠাতে পারি, রাখতে পারি ছবিগুলো। এনহ্যান্সিং এলিমেন্ট, ওই গাছটা, গাছ, ক্লাউড, মাউন্টেন, পিগুলো ছবি এনহ্যান্স করে। আপনারা আমার ছবিটা অলরেডি দেখেছেন। ইউজ অফ ট্রাইপড আমি বেশি বলছি না, জানেন যেটা কেমন লাগে। এবার অটো ফোকাস ভার্সেস ম্যানুয়াল ফোকাস, এটা নিয়ে একটা খুব তর্ক বিতর্ক চলে। আজকের দিনে ডিজিটাল ক্যামেরা সিস্টেমে এত উন্নত, মানে যে ডিজিটাল ক্যামেরাটা ম্যানুয়াল ফোকাস করা যায়, অটো ফোকাস করা যায়। এবার আমি কোনটায় যাবো? এবার ছবি তোলার যে কন্ডিশন, ছবি তোলার সিচুয়েশনের যে মানসিক স্থিরতা বা অস্থিরতা যেটাই ঘটে, সেই স্টেজে আমি নিজেকে যত হালকা রাখতে পারবো, তত আমি ছবির অন্যদিকে নিজেকে ব্যস্ত রাখতে পারবো। অটো ফোকাসের শুধুমাত্র বর্তমান ডিজিটাল সিস্টেমে ওই ফোকাস না হলে সাদা পড়ে না। ধরুন আপনি একটা ফ্রেম করছেন, একটা কম্পোজ করছেন, একটা ইভেন্ট, একটা পাথর, একটা বাড়ি, একটা কিছু ইভেন্ট আপনার মনে হচ্ছে এটা ছবিটা নষ্ট করে, এটা ভালো দাম দিয়ে করলেন, কিন্তু বাদিক দিলেন বা ক্যামেরাটা সরালেন, ফ্রেমটাকে চেঞ্জ করলেন। ম্যানুয়াল ফোকাস থাকাকালীন আপনার কিন্তু খেয়াল করে আবার রিফোকাস করতে হবে, কিন্তু এটা ভুল হয়ে যায়।
তাহলে ছবিটা আউট অফ ফোকাস হয়ে যায়। অটো ফোকাস সিস্টেম এর কোনো সমস্যা নেই, কারণ ফোকাস হবে তবে সাঁতার করবে। তো সেই ক্ষেত্রে আমরা অটো ফোকাসে যেতেই পারি। আর যদি আমি ডেপথ অফ ফিল্ড ইত্যাদি ব্যবহার করতে চাই, তার জন্য আমার অ্যাপারচার হাতে রয়েছে। তো এটা একটা মেকানিজম। আবার কেউ কেউ ম্যানুয়াল ফোকাসেই যাবে, পুরোটাই হাতে ব্যবহার করবে না, তাও হতে পারে। তবে ছবি তোলার অভিজ্ঞতা থেকে বলছি, একটা উত্তেজনা থাকে, একটা ছটফটানি ব্যাপার থাকে। সেই জন্য মিনিমাম ইনভলভমেন্ট, এক্সট্রা ইনভলভমেন্ট ছবি তোলার সময় মাথায় রাখলে সুবিধা হবে। ফরম্যাট সবসময় হতে করবো আমরা জানি, প্রচুর ডিটেলস, প্রচুর কালার ধরে, প্রচুর। পরবর্তীকালে এডিটিং স্টেজে আমরা আমাদের পছন্দ মতো কালার রাখলাম, ডিটেলস রাখলাম, আমাদের কাজ করতে অনেক সুবিধা হবে। এবার আমরা আবার কবিতা, আমার ছবি আছে কালার ইমেজ, এটাকেও দেখাই, আমরা আরেকটু বলবো, তারপরে আপনাদের পার্ট আসবে। এটা স্পিকিং মুভি, এই স্পিকিং অঞ্চলে, কাজা অঞ্চলে, তাদের একটু আগে দেখুন ডানদিকে গোল্ডেন পয়েন্টে আমি এস অ্যাডভেঞ্চারে আমি নদীটাকে ওপেন ল্যান্ডস্কেপ আকাশ রয়েছে, যা হচ্ছে ডাইরেক্ট শট ব্যাকলাইট। এটা চায়নার ইউক্রেন প্রভিন্সে রক গার্ডেন বলে। এটা একটা আমার ধারণা ছিল যে একটা বড় বাগান হবে, মানে যেখানে না একটা অঞ্চল 300 স্কোয়ার কিলোমিটার জুড়ে এরকম আছে, তবে টানা নয়, এই 5 কিলোমিটার আছে, তারপর আবার নর্মাল, তারপর আবার আছে। তো এরা মাটি খুঁড়ে এই আকাশমুখী বিভিন্ন ফরমেশন স্ট্রাকচার নিয়ে দাঁড়িয়ে আছে। আরো বেশ কিছু ছবি পাবেন। চায়নার টেরাস কালটিভেশন, জানেন চাষবাসে চাইনিজরা সবচেয়ে প্রাচীন এবং খুব সুন্দর করে এরা এগ্রিকালচারকে খুব পাকাপাকি ভাবে দেখে এবং করে, সব ক্ষেত্রেই তাই করে, তার আমরা পাচ্ছি। তো এই যে ব্যারিয়ার গুলো, সীমানা গুলো, এগুলো হলো কংক্রিট, তার উপরে কিছু মাটিটা দিয়ে এরকম লেগে দেওয়া আছে। তো এটা ডাইরেক্ট শট, এমনি ছবিটা পেয়েছি। জটিলাপাতের কাছাকাছি ওর চলনটা একটু রিদমিক চলন আমাদের টানে, আমি ওটাই ধরি। এই রিদমিক চলনটা না হয় ঠিক স্ট্রেট লাইন হতো, ছবিটা একটা টানতো না, এতটা ডেপথ বানাতে পারতো না বলেই আমার মনে হয়। তো ব্যাকলাইট এবং এই রিদমটাকে আমি রেখেছি। এটা সাধারণ ছবি, কিন্তু লিভিং লাইন দেখানোর জন্য আমি ছবিটাকে এখানে ঢুকিয়েছি। লিভিং লাইন আলো করে কিরকম হয়, ছবিটা আর কিছু নেই, কিন্তু লিভিং লাইনটা আপনাকে নিয়ে চলে যাবে এইভাবে গিয়ে আবার আকাশ দিয়ে পার করে দিচ্ছে। এটাও টেরাস কাল্টিভেশন, ওই কাছাকাছি জায়গাটা এত ছবির জন্য এত ভালো, তুমি হাত ধরলেই, হাঁটলেই, শুনলেই আরে একটা ছবি, আমার 50 হাত ধরে আরেকটা ছবি, অসাধারণ জায়গা। ভিয়েতনাম খেলার মধ্যে সাউথ চায়না সি, জানেন যে চীনের অ্যাম্বিশন ব্যাপক সর্ব বিষয়ে পাওয়া যায়, তার পরিচয় পাওয়া যায়। এখানে ওদের কিছু সমস্যা আছে, যাই হোক আমি ল্যান্ডস্কেপে যাই। এগুলোকে বলে কার্স্ট, KARST। এটা শুধু ভিয়েতনামে নয়, এটা লাওস, কম্বোডিয়া মানে কাম্পুচিয়া, আমাদের মায়ানমার, থাইল্যান্ড এবং চায়নার দক্ষিণ দিকটা মানে এই নর্থ ভিয়েতনামের সংলগ্ন জায়গাটাতে এই জিনিস পাওয়া যায়। জল মাটি ফুলে জল ফুলে উপরে এরকম রক তৈরি করেছে। আকাশ খুব খারাপ, বকুলওয়ালার ছবি, বিপরাইতে হবে, ভীষণ গরম, এখানে ভীষণ গরম, পেয়ালার মতো পেয়ালা বড় মতো। তো আমি এটাকে এনহান্স করার জন্য আকাশটা শান্ত নিয়েছি। রাস্তার রেখে যাচ্ছি, যাচ্ছি, যাওয়ার পথে রাস্তার পানি দেখি এরকম একটা, এটা হয়তো চুন জাতীয় কিছু হবে, যাতে এরকম সাদা হয়েছে, এরকম ফরমেশন এটা রাখলাম। এটা অ্যাবস্ট্রাক্ট ল্যান্ডস্কেপের মধ্যেও এটাকে তোলা যেতে পারে। স্পিডিং ঘোড়ার খুঁড়ের মতো একটা সার্কুলার এফেক্ট করে বাদিকে চলে যাচ্ছে। তার থেকেও যেটা উল্লেখ্য সেটা হলো আপেল বাগানে আগুন জ্বলছে,
ফলের সময় অক্টোবর মাস চুরিতে গেছি, এই 2 বছর আগে গেছিলাম বলে গেছি। কথা ছড়ার সময় এরপরে চলে যাবে, এই অক্টোবরের মধ্যেই ধরে যাবে, নভেম্বর থেকে বরফ পড়বে, শীতলতার চেহারায় বরফের ফর্মেশন হবে, মার্চ থেকে বেরোবে বরফ, আবার পাতা গজাবে, আবার ফুল আসবে, ফল আসবে। এই অঞ্চলে এটা হাই অল্টিটিউড বলে আমরা জানি, কাজা অঞ্চল বড় বাজার। এই অঞ্চলে আমি দেখেছি আমার অভিজ্ঞতায়, আপেল তো আমরা জানি যে জলাচলা হয়, কাশ্মীরে হয়। আমার অভিজ্ঞতায় বলে 4000 ফুটের নিচে আপেল হয় না, যদিও এখন 30 জায়গাও চাষ হচ্ছে, অন্যান্য জায়গাও চাষ হচ্ছে। 4000 ফুট থেকে 10,000 ফুট অব্দি আপেল হয়, তার উপরে কিন্তু আপেল হয়। এটা আমার অবজারভেশন। এবং এই যে উপরের আপেল গুলো 8,000 10,000 ফুটে, এগুলো বেরিতে হয়, বেরিতে ম্যাচিওর করে, এগুলো বড় হয় আকারে, বেশ বড়, এবং এটা রসালো হয় এবং স্বাদ অন্যরকম হয়। আমি এক কামড় বইয়ে দেখে জামা কাপড় ভিজে যাচ্ছে, এরকম প্রচন্ড দাম এক্সপোর্ট হয়। যাই হোক, এখানে আপেল বাগানের আগুন আমার কাজে লেগেছে। এটা যে কোনো ফলের সময় পাওয়া যায়। স্পিকিং নেচার, সেই স্যান্ডরক নেচার, পুরোটাই নেচার। এই স্পিকিং নদী এখানে বয়ে যাচ্ছে, এবং কখনো সময় বৃষ্টি হলে সব জায়গায় আসে এই ফর্মেশন। খুবই পরিচিত, মানে বসায়। তো আমি এখানে যাচ্ছি, যাচ্ছি তো দেখি তারপরে যাচ্ছি রাস্তা দিয়ে, নিচে রাস্তা দিয়ে দেখি রংটা, এখন একটু টকায় গেলে যাই, তাহলে আরো বেশি পাবো। উঠলাম দেখি এবার সাল আর কি আমার মনে হচ্ছে যেটা রং কে বার করছে, এইভাবে ছবিটা করেছি। সেই দুপুরকার ছবি। একটা কথা বলি, ল্যান্ডস্কেপ কিন্তু খুব বেশি দেখা যায় না, হয় না। ল্যান্ডস্কেপ মানে আমাদের মনের মধ্যে রয়েছে ব্যাপ্তি, কিন্তু আমাদের ভার্টিক্যাল ফর্মেশন মনের মধ্যে সেন্স অফ স্টেবিলিটি আনে। তো এখানে যেহেতু গাছগুলো ভার্টিক্যালি স্ট্রেট আছে, পুরো ছবিটা জুড়েই পাওয়া যাচ্ছে, আমি এটাকে ভার্টিক্যালি পেয়েছি এবং আমার মনে হয়েছে এটা রাখা যায়, ছবিটা করছি। সেই চাইনার ইম্পর্টেন্সে বৃষ্টি হবে হলো সফট লাইট, জলের মধ্যে আলোগুলো পড়েছে সারা ছবি জুড়ে, এবং আলো নড়া তৈরি হয়েছে। রেড লাইট চাইনার প্রভিন্সের, এটা হচ্ছে এখানকার মাটির রং। এই অঞ্চলের অল্প ছবি পাবেন। সে আবার ওই কথাটা ফিরে যাই, সঙ্গে ছবি, পেছনে ছবি, ডান দিকের ছবি, বাদিকের ছবি দেখতে পাবেন। এবার যদি চাষবাস হয়েছে, অন্যান্য রঙগুলো এসছে। এটা আমাদের ঝাড়খণ্ডের মেহেরপুরের ছবি। অনেকগুলো ওই অঞ্চলে ঝাড়খণ্ড উড়িষ্যাতে অনেকগুলো আয়রন মাইন আছে, কোল মাইন আছে, তার একটা একটু ডিস্ট্রিক্টেড এরিয়া, আমি একটু যেতে পেরেছিলাম। তো যাই হোক, এই রাস্তা দিয়ে লরিগুলো নামে, ট্রেলার গুলো নামে, নেমে লোড করে নিয়ে এই রাস্তা দিয়ে ফিরে যায়। সকালবেলা ছবি, আকাশে কিচ্ছু নেই, তাই জন্য এই আকাশটা সাহায্য নিয়ে এটাকে অ্যাবস্ট্রাক্ট ফর্মে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এই রাতের ছবিটা দেখলাম, ঠিক তার পেছনের ছবি। এটা লাল মাটি, কিছু সবুজ চাষবাস হয়েছে, কিছু চাষবাস হয়েছে, ঠিক পেছনের ছবি। 100 হাত দূরের ছবি, রেড ল্যান্ড, 100 হাত দূরের ছবি। ভিয়েতনামের ছবি। ভিয়েতনাম টেরাস কাল্টিভেশনের জন্য বিখ্যাত। প্রসঙ্গক্রমে বলি, চায়নার উপকূল ডাইনেস্টির আন্ডারে ভিয়েতনাম, নর্থ ভিয়েতনাম স্পেশালি 1100 বছর ডমিনেটেড ছিল। তারপরে চাইনিজ কালচার ভিয়েতনামের, নর্থ ভিয়েতনামে স্পেশালি প্রচুর দেখা যায়। চাষবাস সত্যি ব্যবহারের ছাপ একই রকম পাওয়া যায়। এবং ধান প্রোডাকশনে, রাইস প্রোডাকশনে, এক্সপোর্টে ভিয়েতনাম হলো পৃথিবীতে নাম্বার 1 কান্ট্রি। প্রচুর হয়, আমাদের কেরালার মতো দুটো মৌসুম, বরং হিউমিডিটি প্রচন্ড, ফলে ধান চাষের আইডিয়াল কন্ডিশন, প্রচুর ধান হয়, খায় কম, ফলে প্রচুর এক্সপোর্ট। 1 নম্বর। এটা ভার্টিক্যাল ছবি।
মেডিকেল ছবি পেয়েছি রেখেছি রেডল্যান্ড এবং স্পাইরাল ফর্মে আছে এভাবে চাষবাস হয়। এটা কালারের শেষ ছবি। রক কিভাবে মাটি খুঁড়ে পদ্ম ফুলের পাতার মতো ফর্মেশন নিয়ে দাঁড়িয়ে আছে। এখানে স্বাভাবিক তুলে দেওয়া যায় 2-3 কিলোমিটার স্প্যান এরকম বিভিন্ন ফর্মেশন। জানি না কতটা জানবো, অজানা জায়গা, অজানা দেশ, ভাষার সমস্যা, সাংঘাতিক। তো দেরি হয়েছে যেতে বা ফেরার তারা আছে, ফিরে আসতে হলো, আরো করার ইচ্ছে ছিল। এবার শেষ করুন আর 5-10 মিনিটের মধ্যে একটু ফিরে আসতে আমি ফটোগ্রাফি এবং ল্যান্ডস্কেপ করুন। ফটোগ্রাফি কিন্তু নিজে একটা দর্শন, স্পেশালি ল্যান্ডস্কেপ একটু দর্শন বা ফিলোসফিক্যাল অ্যাটিটিউড না থাকলে ল্যান্ডস্কেপ বোধহয় ধরা যায় না। আরেকটা জিনিস হলো আমাদের প্রত্যেকের মধ্যেই তো রাইট আর রং, মিনিংফুল, শ্যালো, রিয়েল এসেন্স গুলো আছে। ছবি তুলতে গিয়ে এগুলোকে আরো বেশি করে আমরা কম্পোজ করার সময়, প্রেম করার সময় এগুলোকে আরো বেশি করে আমরা ইউজ করি যাতে ছবিটা ভালো হয়। তাতে কি হয় আমাদের অজান্তে আমাদের ওই সেন্সেস গুলো আরো বেশি উন্নত হয়, আরো বেশি ম্যাচিওর হয়। ফটোগ্রাফি ইজ এ পোয়েট্রি, কবিতা উইথ লাইট। কবিতাটা কে সৃষ্টি করলো? লাইট সৃষ্টি করলো, ক্যাপচার টু ক্যামেরা। শুধু ক্যামেরাকে আমি ক্যাপচার করি, ছবি কিন্তু ক্যামেরা তোলে না, ছবি তোলে চোখ, মন, হৃদয়, এইভাবে সাজাই। ওটা একটা যন্ত্র যা দিয়ে শুধু রেকর্ডটা করি। এই প্রসঙ্গে আমি দুটো কথা বলবো। ফটোগ্রাফিক লাইট ছাড়া কিছু নেই। ফটোগ্রাফি লাইট এটা একটা ব্যাপার। সেটা কি এই জায়গাটা একটু বলি। ধরুন আমি এক ফ্রেম লাগবো, এক লেন্স, এক ফোকাল লেন্স। সকাল থেকে সন্ধ্যে 6টা অব্দি আমার থাকে, আমার ক্যামেরা স্ট্যান্ডে মাপানো থাকবে। আমি সবার মাপানো, আমি প্রতি ঘন্টায় সকাল 7টা, 8টা, 9টা, 10টা, 11টা পর ছবি তুলবো। শেষে করবে সবকটা ছবি কি একরকম লাগবে? অবশ্যই না। আমি লাইটের ব্রাইটনেস অনুযায়ী আমি এক্সপোজারটাকে কন্ট্রোল করছি, কমাচ্ছি, বাড়াচ্ছি, ওটা ঠিক আছে। অদারওয়াইজ প্লেন একই জায়গায় ছবি, এক স্পটের ছবি, তাহলে আমার সবকটা ছবি একই রকম হবে না। কেন হবে না? কে পাল্টাম, কে বদল লাইট। কোন একটা ছবি সবচেয়ে হলো, তারপরটা ভালো, তারপরটা ঠিক আছে, তারপরে তুমি একটু পেছনের দিকে যাবে। এবারে প্রথমটাই আসবে, সেটা তখন আমি বলছি না 6টার ছবি হতে পারে, 7টার ছবি হতে পারে, 8টার ছবি হতে পারে। তার মানে কি ওই ছবিটা কি অল্টিটিউডের ওই লাইট অ্যাঙ্গেলটা, ওই সূর্যের ওই জায়গায় অবস্থানটা ছবিটার মধ্যে কবিতার সৃষ্টি করতে শিল্পমাত্রা বানিয়েছে, এনেছে। ফটোগ্রাফিক লাইট বলবো। হ্যাঁ, তবে যে এখন পারফেক্ট ফটোগ্রাফিক লাইট এই ছবি তুলবো বা ভালো ফটোগ্রাফিক লাইট কন্ডিশনে ছবি তুলবো না, এটা কিন্তু বলছি না। তারপরেও করবো, কিন্তু বেস্ট ছবিটা আমার কোন এক সময় বেরোবে, শুধু সেই জায়গাটা ঘুরতে হবে। আরেকটা একই ধরনের ছবি, আমি একটা ছবি তুলে দাঁড়িয়েছি, ভালো লেগেছে জায়গাটা, আমরা 5 বন্ধু গেছি, আমি গাড়ি করছি, আমার এক বন্ধু উপকার, আমার এক বন্ধু 100 ফুট নিচে নামবে, একটা বন্ধু 100 ফুট উপরে উঠবে, একটা বন্ধু 100 ফুট ডান দিকে গেল, একটা বাঁ দিকে গেল, ছবি নিলাম। মোটামুটি একই ফোকাল লেন্থ, এক্সপোজার একই হবে, কাছাকাছি হবে। এই 5টা ছবি একই রকম হবে? হবে না। কেন হবে না? সবই তো কনস্ট্যান্ট, লাইট কনস্ট্যান্ট, ফোকাল লেন্থ, লেন্স, ক্যামেরা সবই তো কনস্ট্যান্ট। ছবি নেই কারণে পয়েন্ট অফ ভিউ, কোন একটা পয়েন্ট অফ ভিউ থেকে ওই ছবিটা সবচেয়ে ভালো করা যাচ্ছে। তাহলে আশা করি আমি ল্যান্ডস্কেপের যে গুণতত্ত্ব, ল্যান্ডস্কেপের ভেতরে যে রাস্তা, সেটা একটু বলতে পেরেছি। শেষ করব ল্যান্ডস্কেপের
জনক বলা যায় অগ্রণী ব্যক্তিত্ব ডান্সের একটা কথা দিয়ে, ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি ইজ দ্য সুপ্রিম টেস্ট অফ দ্য ফটোগ্রাফার। উনি এই কথাটা দিয়ে কি বলতে চেয়েছেন আমার জানা নেই। আমি এই কথাটার মধ্যে যা পেয়েছি আমি সেটা একটু মেনশন করি। সেটা হলো সুপ্রিম টেস্ট। সুপ্রিম টেস্ট কেন বলছেন? অন্যান্য ছবি তুলতে গেলে যা কোয়ালিটি লাগে সেটা এখানেও লাগবে, এখানে আর একটু বেশি লাগে। সেটা হলো সময়, পরিশ্রম, অর্থ এবং ধৈর্য, এগুলো অতিরিক্ত লাগে, এবং সেই সঙ্গে লাইফ সেন্স এবং কম্পোজিশনাল সেন্স। তারপরে and often the supreme disappointment, কেন উনি সুপ্রিম ডিসঅ্যাপয়েন্টমেন্ট বলছেন? ধরুন আমি খুব ভালো ফটোগ্রাফার, ভালো ল্যান্ডস্কেপার, আমি সব আমার আধুনিক ক্যামেরা লেন্স নিয়ে আমি গেছি, সঠিক সময় সঠিক জায়গায় আমি হাজির, ছবিটা হলো না হতে পারে। কেন হলো? লাইটটা নেই। আমি যে লাইট, ওই ফটোগ্রাফিক লাইট একটু আগে বললাম, তার ধারে কাছে নেই, সাদা ঘোলাটে আকাশ, একটু কালচের দিকে বৃষ্টি আসবে বা উঁচু জায়গায় বরফের কুচি পড়বে, সেই কন্ডিশন এসে গেল। তো সানের উপরে, সানলাইটের উপরে তো কারো কোনো ক্ষমতা নেই। হতাশা, আমি এত সময় অফিস থেকে ছুটি নিয়ে খরচা করে গাড়ি ভাড়া করে গেলাম, এই আমার ছবি হলো। এই জন্য আমি সুপ্রিম ডিসঅ্যাপয়েন্টমেন্ট বলেছেন। শেষ করি, সবাইকে ধন্যবাদ জানাই। ক্যানভাসকে আমি ভীষণভাবে অভিনন্দন জানাচ্ছি। আপনাদের সবাইকে আমার কৃতজ্ঞতা জানাই আজকে আমার সঙ্গে থাকার জন্য। ক্যানভাসের সঙ্গে আছি, থাকবো, আবার সুযোগ পেলে আসবো। থ্যাংক ইউ টু অল, নাইস টু মিট ইউ। আপনাদের যা প্রশ্ন আছে আপনারা চ্যাট বক্সে দিয়ে দিন, স্যার উত্তর দেবেন। সবাই প্রশ্ন করার আগে আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বললাম স্যার, আমরা একটা করছি, আপনি লাস্টে যার নাম দেন, হ্যালো অ্যাকচুয়ালি উনি তো ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি ইউজ করে একটা জিনিসের উদ্ভাবন করেছিলেন, সেটা ছিল জোন সিস্টেম। হ্যাঁ ঠিক। তো আমরা যখন নর্মালি জোন সিস্টেমটা যখন আপনার এক্সপোজার কম্পেনসেশন দিয়ে যখন আমরা করি, সেটা হচ্ছে আপনার আমরা যখন মানে এক্সট্রা মানে অ্যাপারচার প্রায়োরিটি বা শাটার প্রায়োরিটি যখন তুলছি, তখন আমরা প্লাস মাইনাস করে আমরা এক্সপোজারটা কম্পেনসেট করে আমরা তুলতে পারি, মানে 1.3 বা 1.7 এখন যেরকম রিয়েল ক্যামেরাতে এসেছে। কিন্তু এই ম্যানুয়াল প্রসেস আমরা যদি তখন আমরা সেইভাবে এক্সপোজার কম্পেনসেশনটা কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি? এক্সপোজার কম্পেনসেশনটা আমরা ক্যামেরাতে প্রিফিক্স করে নিতেই পারি। হ্যাঁ, সুতরাং ওটার সঙ্গে কিন্তু জোন সিস্টেমের কোনো রিলেশন নেই। হ্যাঁ সেটাই আমরা বললাম। এটা জোগাড় করে নিলাম, কারণ ওটা করতে হয় আউটডোরে, এবং কিছু কিছু জায়গায় যেখানে গ্রিন কম, সেখানে রেডিয়েশন, হিট রেডিয়েশন অনেক বেশি হয়। গ্রিন এরিয়া, আমাদের ইস্টার্ন হিমালয় পার্টে যদি যান, গ্রিন মানে আপনার লাইট অ্যাবজর্ব করে, খেয়ে নেয়। কিন্তু এই লাদাখ বা স্পিতি, এই ধরনের রুক্ষ বা সি বিচ বা বরফ, এইসব জায়গায় যদি আপনি ছবি তোলেন, সেখানে কিন্তু লাইট ভ্যালু, লাইট কোয়ান্টাম, যেটা আমরা এক্সপোজার মিটার, ক্যামেরা আমাদের যে এক্সপোজার মিটার দিচ্ছে, এক্সপোজারে বলছে, তার থেকে বেশি থাকে। সুতরাং সেসব জায়গায় ডেলিভারি আমরা কি করুন, একটু কম্পেনসেট, মাইনাসের দিকে চলে যাই, 2 স্টার মাইনাস করেও আমরা ছবি করতে পারি। তো মনে রাখতে হবে, হাইলাইট যেন আরো বেশি হাইলাইটেড না হয়, সব ডিটেলস চলে যাবে। শ্যাডো একটু ডাউন হলেও আমরা ডিটেলস বার করতে পারবো, কিন্তু ডিজিটাল সিস্টেমের সমস্যা হচ্ছে হাইলাইট জোন। মানে ওটাকে আমরা জোন সিস্টেম ব্যাপারটা হলো, ওনাদের সময় ওনারা যে ক্যামেরাতে ছবি তুলতেন, আমরা ভাবতেও পারবো না কি করতেন, কি ক্যামেরায়, বড় ক্যামেরায় বড় ইমার্শন লাগানো প্লেট শিটে ছবি তুলতেন, সে বিশাল লোক লাগতো বয়ে নিয়ে যাওয়ার জন্য। যাই হোক, এইবার ওনাদের এত মিটারিং এসব সিস্টেম ছিল না। ওনারা কি করতেন, যে একটা পার্টিকুলার, যেটা আমি বলেছি যে আপনি ফোকাস কোথায় করবেন, সেরকম ভাবে একটা জোন ধরে নিয়ে ওনারা এক্সপোজারটা দিতেন, এবং ন্যাচারালি ওনারা বেশ কয়েকটা দিতেন। তারপরে নেগেটিভ করার পর, নেগেটিভে কনভার্ট করার পর ফিল্মটাকে ওনারা একটু অ্যাসেস করে নিতেন। তো ওনাদের ওই সময় ওই পদ্ধতি ছাড়া কোনো পদ্ধতি ছিল না। মানে ওই মনিটর ওরা সবসময় করে সবকটাকে
একসঙ্গে হ্যাঁ, আগে তুলতেন এবং সেই যে বড় ফিল্মে তুলতেন ওনাদের ডিটেলস, ওনাদের ছবি যেগুলো দেখেন বাইরে দিয়ে আপনি নেটে দেখতে পাবেন, দেখবেন প্রচুর ডিটেলস ছবির মধ্যে, প্রচুর ছবি। এটা কেন নেগেটিভ যত বড় হবে, আই মিন পেইন যত বড় হবে তত ডিটেলস ধরা পড়বে বেশি। আপনাকে বেশি বড় করতে হবে না। আজকে আমরা এইটুকু সেন্সারে, ছোট সেন্সারে ছবি তুলে তাকে কত বড় করি, কয়েক মানে আপনি এই সেন্সার তুলনায় 16 কোটি আমি ছবিটা করলাম, কত বড় হবে। ওনাদের যে ছবি দেখছি সে তিনটা 8 ইঞ্চি বাই 10 ইঞ্চি, 6 ইঞ্চি বাই 9 ইঞ্চি, নেগেটিভটাই এত বড়, তার ডিটেলস কত। সুতরাং আমাদের এই সুবিধা যেমন ছিল, অন্যান্য সুবিধা ছিল, আমাদের সুবিধা অনেক বেড়েছে, কিন্তু ওই নেগেটিভ ফিল্ম বলুন আর এই সেন্সার বলুন, সাইজ কমতে কমতে ছোট হতে হতে এখন এই জায়গায় এসছে। আর কি কোনো প্রশ্ন আছে আপনারা তাহলে দেখতে পারেন, মানে তাকে নাম করতে পারেন। মিতালি, হ্যাঁ আপাতত হ্যাঁ, কারো প্রশ্ন বোধহয় নেই। কারো কি কিছু জানার আছে স্যারের কাছে? তাহলে প্রশ্ন করতে পারেন। আসলে ল্যান্ডস্কেপটা পুরো প্রপার সাবজেক্ট নয় তো, ফলে একটু সমস্যা হয়, প্রশ্ন করতেও তো কিছু সমস্যা হয়। যে কোনো প্রশ্ন করুন প্লিজ, যে কোনো প্রশ্ন করুন, যে কোনো প্রশ্ন করুন। আমি একটু ডিটেলসে বলেছি, এখন 10-15 মিনিট সময় লেগেছে আমার। বলুন, যে কোনো প্রশ্ন করুন। একটা আমি আপনি বলছেন হয়তো মানে মানে আমরা একটা ছবির মধ্যে আর একটা ছবি মানে আমরা ইচ্ছা করি মানে আমরা ইনক্লুড করবো, ওটা কোথা বলছেন? হ্যাঁ, ওটা তো মানে আমরা একটা ছবির উপরে মানে আমরা ইন্টারনালি হ্যাঁ, বেশ ছবিটার উপরে আমি এলিমেন্ট করে রেখেছি। এরকম হচ্ছে, এটা ক্রিয়েটিভ টাইপেরই চলবে। হ্যাঁ, ক্রিয়েটিভ, হ্যাঁ ক্রিয়েটিভ। এবার ক্রিয়েটিভের ডেফিনেশন নিয়ে আমার সমস্যা আছে। আমরা জানি কাটা ছেঁড়া করো, জোরো ক্রিয়েটিভ। ক্রিয়েটিভ সেকশন নামে যেটা আমাদের সেকশন এখন নতুন এসছে গত 5-10-7 বছরে, সেখানে ক্রিয়েটিভ হচ্ছে। আমি যদি বলি ছবি তোলার সময় তো ক্রিয়েটিভ কাজ করা যায়। আমরা দুজন ছবি তুলছি, একজন ল্যান্ডস্কেপ পেল, সামনে মেরে দিল, আমি উপরে উঠে হেঁচড়ে কাদা লাগিয়ে পা ভেঙে আমি পয়েন্টটাকে সিলেক্ট করার জন্য, আমি ক্রিয়েটিভ ছবিটা করার জন্য আমি ছবিটাকে নিলাম। ওটা কি ক্রিয়েটিভিটি নয়? তো আমাদের মধ্যে এই কনসেপ্টটা খুব বেশি এলাবোরেট নয়, খুব বেশি ক্লিয়ার নয় আমাদের কাছে। আমাদের এই ক্রিয়েটিভ মানেই কাটো আর জোর দেখিয়ে দাও, এই বাস্তব হচ্ছে ক্ষেত্রে কোন ক্ষেত্রে জল দেখিয়ে দাও, তোর বাইরেও ক্রিয়েটিভিটি হয়। প্রত্যেকটা ছবি ক্রিয়েটিভ তোলা যায়, প্রত্যেকটা ছবি। এই জন্য ওয়াইড অ্যাঙ্গেল লেন্স নিয়ে আমরা স্ট্রিট ফটোগ্রাফিতে খুব কাছে গিয়ে ছবি তুলি, এটাও তো ক্রিয়েটিভিটি। ওটার পর কি আমরা রেস্ট করছি, মানে পেজিং একটা পয়েন্ট সেটা নিয়ে আসছি, এটাও তো ক্রিয়েটিভ। অত কাছে হ্যাঁ, এটাও ক্রিয়েটিভিটি। ক্রিয়েটিভিটি অত্যন্ত অনেক ব্যাপক, এবং ক্রিয়েটিভিটি ছাড়া ছবি দাঁড় করানো যায় না, মানে ভালো ছবি হিসাবে দাঁড় করানো যায় না। যখনই ছবি ক্রিয়েটিভলি ছবি করবো, মানে নতুন কিছু ছবি, তো বললাম আমি শেষের দুটো কথা বলেছি, ওটা যদি একটু আমরা কাল্টিভেট করি, যে 5 জন 5 জায়গায় গিয়ে ছবিটা তুলছি 100 ফুট দূরে দূরে, একই রকম ছবি হবে? হবে না। কোন একটা পয়েন্ট থেকে ছবিটা সেরা হবে, তো সেই পয়েন্টে আমাদের পৌঁছতে হবে। সেই পয়েন্টটায় পৌঁছানোর জন্য আমাকে একের পর এক ল্যান্ডস্কেপ তুলে যেতে হবে, বারবার যেতে হবে। পর্যবেক্ষে আমি লাদাখ গেছি 6 বার, স্পিকিং গেছি 7 বার, আমি আবার যেতেছি, ছবি করে রয়েছে। প্রতিবারই মনে হয়েছে ছবি তুলে এসে বাড়িতে এসে এই ছবিটা আমি ফেলে এলাম, নষ্ট করে এলাম। তো বড় প্রশ্ন হচ্ছে, ল্যান্ডস্কেপ ওই জন্য বলেছে না যে সুপার ফ্রাস্ট্রেশন, গেলেই ছবি হয়, গেলেই ছবি হয় না, নেই এবার আমরা ফাউন্ডেশনটা পেলাম না, পেলাম না, অন্য কিছু পেলাম। যতবার যাবো নতুন নতুন ছবি ছেড়ে ধরা দেবে, তত ন্যাচুরালিটি বাড়ছে আমার, আরো যত যাবো আরো ন্যাচুরালিটি বাড়ছে, এক্সপিরিয়েন্স বাড়ছে। সুতরাং ল্যান্ডস্কেপ ভীষণ কষ্টকর, কঠিন, ব্যয় সাপেক্ষ, সময় সাপেক্ষ।
support only have part 2, so it is good to that. তাহলে তো কারো কিছু জানার নেই। সবাই থ্যাঙ্কস জানিয়েছেন। আর ও একজন প্রশ্ন, সুরঞ্জন নন্দী একটা প্রশ্ন করেছে রাহুল। হ্যাঁ স্যার, বললাম যে উনি জিজ্ঞেস করছেন যে ল্যান্ডস্কেপে হিউম্যান এলিমেন্টের গুরুত্ব কতটা। হ্যাঁ, নেচার ল্যান্ডস্কেপ যদি আসলে কোনো ভাগ আছে, নেচার ল্যান্ডস্কেপ যদি বলি সেখানে হিউম্যান এলিমেন্ট বা ম্যান মেড এলিমেন্ট থাকবে না। অর্থাৎ যদি থাকে তাহলে কি হবে, তাহলে ওটা ল্যান্ডস্কেপ হবে, নেচার ল্যান্ডস্কেপে যাবে না, অবশ্যই হবে। আরেকটা হলো যদি হিউম্যান এলিমেন্ট ইম্পর্টেন্ট, মানে ল্যান্ডস্কেপের তুলনায় হিউম্যান এলিমেন্টের বক্তব্যটা, প্রেজেন্সটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়, তাহলে ওটা ট্রাভেল ফটোগ্রাফি হয়ে যাবে। ছোট ফিগার, আমার সেই ওই পেচকি রোডের উপরে ছোট ফিগার ছিল, ইনসিগনিফিকেন্ট, জাস্ট একটা এনহ্যান্স করছে, একটা স্কেল বানিয়ে দিচ্ছে, ছোট মোটো স্কেল এনে দিচ্ছে, ডেপথ এনে দিচ্ছে, ওটাকে ল্যান্ডস্কেপ করতে পারা যাবে। এবার এই ফিগার দুটো যদি আমার সামনে ক্যামেরার কাছাকাছি থাকতো, তাহলে ওটা কিন্তু হিউম্যান ইন্টারেস্টে যেতে পারে বা ট্রাভেল ফটোগ্রাফি যেতে পারে। ট্রাভেল ফটোগ্রাফির ব্যাপারে অনেক রেস্ট্রিকশন চলে আসতে পারে। তোমার যদি এমন কোনো স্টেজ বা কোনো কিছু থাকলে তখন ট্রাভেলে ধরা হচ্ছে, সেটা এখন মানে ম্যানিপুলেশন, যত আমরা কি বলবো, যত আমাদের কাছে সুযোগ সুবিধে সহজে উঠতে হবে, তত পিওরিটি নষ্ট হবে। এটা শুধু ফটোগ্রাফিতে না, জীবনের সব ক্ষেত্রেই কমফোর্ট কিন্তু আমাদের ইম্প্রুভ করতে হবে। তো সেই হিসেবে আজকে যেসব টেকনোলজি বেরিয়েছে, যারা জানেন, ফটোশপ খুব ভালো জানেন বা অন্য কোনো সফটওয়্যার ব্যবহার করে শুরু করেন, তারা অনেক কিছু করতে পারেন। আপনি কি আপনার ডিজিটাল ক্যামেরা ইউজ করছেন, মানে অ্যানালগ বলছেন অ্যানালগ তো চোখে পয়সা দিলে তবে ছবি হবে, এমনি দিচ্ছে না। তো এখন ডিজিটাল আছে, ডিজিটাল বছর 4 নিয়েছি, মাঝখানে ডিজিটাল সিস্টেমের সঙ্গে অ্যাকোমোডেট করতে মন চাইছিল না, তো বিরক্ত হচ্ছিল, কিন্তু উপায় নেই, পিছিয়ে যাচ্ছি। এখন আমি ডিজিটাল গেছি, ডিজিটাল আছে, একটা 750 আছে, ছবি তুলছি। ছিল ছেড়ে দিয়ে 750 নিয়েছি। অতিরিক্ত গ্রিন কি আপনার কোনো ল্যান্ডস্কেপ নষ্ট করে দেয়? কি অতিরিক্ত গ্রিন, অতিরিক্ত সবুজ রং না, ব্যাপারটা কিন্তু ব্যালেন্সের, শব্দটা হবে, উত্তরটা হবে ব্যালেন্স। আমি ভিজুয়ালাইজ করে দিচ্ছি যে আমরা যেগুলো দেখি বা তৈরিও হয় সবুজ, অনেক ইস্টার্ন হিমালয়ের সবুজ বেশি, সবুজ প্রধান, যেমন একটা জলের ধাওয়া আছে, সেখানে একটা লাল রং বললেই মহিলা চলে আসে, কারণ লাল রং তারাই ব্যবহার করে, তার শাড়িটা লাল রঙেরই হয়, পুরুষের পোশাকে অত রঞ্জন থাকে না। সেই হিসেবে একটা লাল রঙের শাড়ি পরে শাড়িটা মেলেছে বা পরেছে, স্নান করছে, এই যে ছবিটা হতেই পারে। সবুজ তো কখনো ইয়ে নয়, মানে বিরুদ্ধে নয়, কোনো রঙের বিরুদ্ধে নয়, কিন্তু ব্যালেন্স থাকতে হবে রঙের মধ্যে, জেনারেশনের মধ্যে ব্যালেন্স থাকবে। ছোটবেলা থাকে, সবকিছুর ছোটবেলা থাকে, সবার ছোটবেলা থাকে, তো ফটোগ্রাফি কেউ কিছু জিজ্ঞেস করছে না, জিজ্ঞেস করে নিন। মেটালি আপনার মনে হয় আর কেউ নেই মনে হয়? আর কারো কিছু জানার নেই, তাহলে আমরা কি শেষ করবো আজকে মিটিংটা? হ্যাঁ, কেউ যদি না করেন ঠিক আছে, খুব ভালো লাগলো স্যার। থ্যাংক ইউ। ভালো লাগলো, আমার খুব ভালো লেগেছে, কারণ আমি সুন্দর সময় থাকতে পারলাম এবং এই করোনার আবহাওয়ার মধ্যে
আপনাদের এই উদ্যোগটা ফ্রেশ অক্সিজেন আনার মতো একটা ব্যাপার। করুন, আরো করুন, ভালো লাগছে আপনার সঙ্গে। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার।